ফাইল তো সেম, ঠিক আছে, ওইটা অনেক সময় ট্র্যাকই করেন না। যখন আপনি শুধুমাত্র এল কে বড় হাতের থেকে ছোট হাতের করতেছেন তখন অনেক সময় গিট ধরেই না ওটাকে, ঠিক আছে, এই কারণেই আপডেটটা ওইখানে সেমটাই রয়ে যায়। দেখেন প্রবলেমটা কোথায়, প্রথম প্রবলেম হইলো গিটহাবে যে জিনিসগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আপনি যদি ক্যাপিটাল লেটার ইউজ করেন তাহলে একটা প্রবলেম, অলওয়েজ স্মল লেটারে যেতে হবে। আরেকটা প্রবলেম হইলো মাঝখানের স্পেস, অনেক সময় মাঝখানের স্পেসের জন্য ফাইল পায় না, বুঝতে পারছেন, মাঝখানের স্পেসগুলোর জন্য কি হয় না, ফাইলগুলা পায় না। উপরে লোগো 6 ব্র্যাকেট যেটা ওই টাইপেরগুলো পাইতে সমস্যা হবে। হ্যাঁ, এই যেগুলো পাইতে সমস্যা হবে, অনেক সময় গিটহাবে পাবে না। এটা এমন না যে পাবেই না, সামটাইমস পায় সামটাইমস পায় না। সবচেয়ে বেটার অপশন হয়েছে এটাকে কি করে দেওয়া, লোয়ার কেসে করে দেওয়া এবং কোনো স্পেস না রাখা। স্পেসের জায়গায় আপনি কি করতে পারেন, তাহলে হাইফেন দিতে পারেন। ব্র্যাকেট রাখাটাও ঠিক নাই, যে লোগো যে 6 যে ব্র্যাকেট রাখাটা এটা ঠিক না, কারণ এই যে জিনিসগুলো না এগুলো ইউআরএল ইমপ্যাক্ট ফেলে, ঠিক আছে, তো এই কারণে এগুলো ব্রোকেন হয়ে যায়। তো অনেক সময় দেখবেন যে আপনার লাইভ সার্ভার তো ঠিকঠাক কাজ করতেছে, বাট গিটহাবে যাওয়ার পর কোনো লোগো বা কোনো ইমেজ পাচ্ছে না, ঠিক আছে। তাহলে স্যার এটা যে রিনেম করার পরেও তো অনেকবার গিটহাবে পুশ হয়ে যেত, ডিলিট করে আবার নতুন করে পুশ করবেন, ডিলিট করে জাস্ট ওই ফাইলটাকে নিয়ে আসবেন। আর স্যার এই যে ইনপুট এইটাতে স্যার এটা আসলে একদম ডানে আছে, এটা আমি ওই দাঁড়া Google ডিজাইনটা থেকে বের করে বাইট আগে, করে ডিজাইন বের করলে বুঝতে পারবো। ডানে ফালাই রেখে দিছি। এটা আমারও আসে না, খুবই চিকন হচ্ছে টেক্সট ইয়া আছে, এটা? text আছে, হ্যাঁ, আর ভিতরে কালারটা ইয়াটাও আসে না। আচ্ছা, আর না কালারটা চেঞ্জ হয় না। কত হইতেছে? কন্টেনার সামনে যে ও কত নিছে, কন্টেনার সাইজ কত নিছেন ম্যাম? স্যার এটা ওই যে 1440 থেকে 288 বাদ দিছি স্যার। আচ্ছা, আচ্ছা, 40 আচ্ছা। করে মারছি। হ্যাঁ হ্যাঁ। নাম মাই স্টাইল দিবেন না, স্টাইল ডট সিএসএস দিবেন। কেন দিবেন না সেটার রিজন হইল এই নামটা প্রোগ্রামারের জন্য ডিফারেন্ট, ঠিক আছে, কারণ সবসময় সচরাচর কিছু নেমকে মেনটেন করা হয়, তো তো ওর ক্ষেত্রে এটা একটু হ্যাসেল হয়ে যাবে আর কিছু। কন্টেনার ওকে, ম্যাক্স উইথ 1100, কিন্তু নেবে মনে হয় আপনি কন্টেনার দেন নাই না? না স্যার নামে কন্টেইনারের সাইজের মধ্যে পড়ে না, একটু বড়। ও ন্যাভটা কি অলরেডি বড় ছিল? সামান্য একটু ইয়া। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। চলেন ডিজাইনটা দেখি। হ্যাঁ বলেন না স্যার, এই ডিজাইন তো মনে হয় আমাদের এদিকে নাই না, এটা ডিপ লিঙ্ক থেকে নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিজাইনটাও শোকেস করি তাহলে আসলে বুঝতে ইজি হবে। এটা কি হয়েছে এই, স্যার, এই ডানে কিভাবে আনবো? ও আচ্ছা, ডানে নিতে পারতেছেন না? মানে হ্যাঁ স্যার, কিভাবে অ্যাপ্লাই করব? আর স্যার এইখানে যে ফন্ট কালারটা আছে এখানে যতটা ব্রাইট দেখা যাচ্ছে, হুম হুম হুম, ইন্সপেক্ট করলে দেখায় যে আমি কালারটা অ্যাপ্লাই হইছে, বাট হুম। আলটিমেটলি আউটপুটে এরকম আসে না স্যার। হুম, কালার দিয়ে রাখছেন এখন আপাতত? স্যার হ্যাঁ, ওই কালারটাই দেওয়া স্যার। ওকে ওকে, ওই প্লেস হোল্ডার ধরে অনেক ট্রাই করছি, বাট কালার পাইছে এবার? স্যার প্লেস হোল্ডারটা কেন হয় না? প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার অলওয়েজই একটু ডিম কালার, ঠিক আছে, আর কিছু না, মানে ও তার প্লেস হোল্ডার ধরে নাই, ও তো ডাইরেক্ট একটা ভ্যালু বসাইছে না, এই কারণে, আর কিছু না, ঠিক আছে। আপনার প্লেস হোল্ডারটা অলরেডি কি হয়, প্লেস হোল্ডারটা কালার দিলে ওটা একটু অপাসিটি কমই থাকে, ঠিক আছে, মানে আপনি ওই অ্যাকুরেট কালারটা যদি প্লেস হোল্ডারে বসানো, লাইক এটা তো ফুটার না, প্লেস হোল্ডারকে দিয়েছেন আপনি কালার? জি স্যার, ওই ইনপুটে মনে হয় দিছি। এই যে স্যার, এই যে স্যার এই যে ইমেল ফুটার ইনপুট যেটা, হ্যাঁ হ্যাঁ, এটাতে দিছি। কিন্তু প্লেস হোল্ডারকে তো কালার দেন নাই তো? স্যার এটা তো হচ্ছে ইনপুটের মধ্যে অ্যাপ্লাই করছি, প্লেস হোল্ডার প্লেস হোল্ডার হবে, দিয়ে দেখ স্যার। চলেন চলেন দিয়ে সমস্যা নেই।
কমেন্ট করা আছে এই যে আছে তো নিচে করছেন তো কমেন্ট। কিন্তু মানে কোনো চেঞ্জ পাইনি। আফটার ধরছেন কেন? স্যার আফটার যেটার জন্য ট্রাই করছিলাম কিন্তু এটা আচ্ছা 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 কালার কোনটা জানি, এটা মনে না? ও এটা তো লাইফ ইউর, সরি এটাকে কেটে দিই কারণ আরে কেন লাগবে, ওই যে কালার হয়ে গেছে। প্লেস হোল্ডারটাকে ধরতে হবে। আচ্ছা স্যার ওই যে আপনার যে একটা সিএসএস সিলেক্টর দেখাইছিলেন ওই হিসেবে করলে হয় না কেন? যে ইনপুটের সিলেক্টর ধরে যে বুঝতে পারছি, থার্ড ব্র্যাকেটে প্লেস হোল্ডার, তো ওইখানে তো শর্ত দিতে হবে, শর্ত তো হয় নাই। আপনি এখানে সিম্পল চিন্তা করেন, আপনি ধরছেন ইনপুট, কার ইনপুট? ইমেলের ইনপুটকে, তো ওর ভিতরে আর শর্ত দেওয়ার কি দরকার? আপনি তো ধরছেনই সিঙ্গেলকে না, আপনি তো সরাসরি ইনপুট ফিল্ডকে ধরেন নাই। আমরা এখানে কি সরাসরি কোন ইনপুটকে ধরছি? ইনপুট ট্যাগ ধরছি? ইনপুট ট্যাগ তো ধরি নাই, ধরছি কাকে? ইমেলকেই। তো আমি তো ডাইরেক্ট ওর প্লেস হোল্ডারকেই ধরতে পারি, ওখানে তো আমার শর্ত প্রযোজ্য না, এই কারণে। ওকে, এবার এটা কি করতে পারতেছিলেন না? স্যার আইকনটাকে এই পাশে মেমোরি কি সেম প্রবলেম ছিল? আইকন সেম সেটা ছিল না? আইকন তো আমি আনতেই তাহলে পারি কি করব? আর আইকন আনতে পারেন নাই? অ্যাবসলিউট করে দিলে তো হয়ে যাবে। স্যার ওই আরেকটা ফ্যাক্ট আইকন ফ্যাব আইকন আই ট্যাগ দিয়ে স্যার যে বসায় আইকন 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 হ্যাঁ, ওইভাবে কি স্যার এগুলো বসানো যাবে? এইটা আপনার কোথা থেকে আসছে? সেটা কি ব্যাকগ্রাউন্ড নিছেন? হ্যাঁ এটা স্যার গুগল থেকে পরে খুঁজে বের করে অ্যাপ্লাই বসায় দিয়ে রাখছি খালি। হ্যাঁ ফন্টটা তো ওইটা যে আই ট্যাগ দিয়ে অ্যাপ্লাই করানো আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিছেন, তাহলে দাঁড়ান তো। এটা ব্যাকগ্রাউন্ড দিয়েন না, ঠিক আছে? প্রথম বিষয় এটা ব্যাকগ্রাউন্ডে যাবে না, এটা ভালো জিনিস লিখছেন, ইস্যু লিখে রাখছেন। ওকে, ব্যাকগ্রাউন্ডে যাবে না। এইটা মূলত ইনপুটের ভিতরে আমরা চাইলে এটাকে ইজিলি পজিশন করে বসা দিতে পারবো, ঠিক আছে? লাইক আমরা এই যে আমরা একটা ইমেজ নিয়ে নেন, ঠিক আছে? আপনি এই ডিভটাকে ধরেন, ঠিক আছে? আমরা একটা ডিভ ধরে নিছি ইনপুটের ভিতরে। এবার আপনি একটা ইমেজ নেন এবং ইমেজের ওইটা কি ডট স্ল্যাশ কই জানি ছিল এটা, স্যার এটা ফুটারে ডট স্ল্যাশ অ্যাসেটস, অ্যাসেটসের ভিতরে ফুটার, এরই তো মনে হয় সেম স্যার সেন্টিমেন্টে। ওকে, আচ্ছা একটা কাজ করি, লাইভ সার্ভার ওপেন করি, বারবার রিলোড দিতে হচ্ছে। ওকে, তাহলে এই যে এটা এবার উপরে চলে গেছে, এবার স্বাভাবিকভাবে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এটার একটা আপাতত আমি একটা র্যান্ডম ক্লাস ধরে নিলাম। একটা নিচে আলাদা একটা ইয়া দিছেন হ্যাঁ ফর্মের মধ্যে হ্যাঁ, এবার এই ইনপুট আর এই যে ডিভ, ঠিক আছে? এবার এই সেনটা আইকনও হইতে পারে, এই সেনটা একটা বাটনও হইতে পারে, বুঝতে পারছেন? এমন না যে এই সেনটা শুধুমাত্র একটা আইকন হিসেবে, এখানে এমনও হইতে পারে যে যেহেতু আমাদের কাছে ডিজাইনার নাই, ডিজাইনার থাকলে আমরা এটাকে কি জিজ্ঞেস করতে পারতাম যে ভাই এটা কি এমন কোনো কিছু যে এখানে ক্লিক করলেই ফর্মটা সাবমিট হবে, সেটাও পসিবল, ঠিক আছে? হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ না তো বাটন হবে, ফর্ম না, ফর্ম না। তো আপনি তখন আপনাকে কি করতে হবে? এতটুকু অংশকে নিয়ে এসে বাটনের ভিতরে ঢুকাইতে হবে এবং এটাকে কি করতে হবে? ফর্মের ভিতরে ঢুকাতে হবে। দেখি ডিজাইন ভাঙে কিনা। স্যার কোডটা একটু কিছুক্ষণ রাখেন এই যে পড়ার আগেই চলে যায় তো ভিডিওতে দেখতে হবে ইনপুট, ফর্মের ভিতর চলেন ইন্টারিয়ামেল
এইটা কোথা থেকে আসছে? আচ্ছা, এটা বাটন থেকে আসছে। যদি আমরা একটা বাটন ট্যাগ নিয়ে নিছি, ফর্মেরই তো একটা ফর্ম একটা ট্যাগ নিছি, সেটার ভিতরে ইনপুট, সেটার ভিতরে বাটন। ওকে, আর আজ আপনার হচ্ছে এটা ইনপুট, আর এই জায়গাটা বাটন যেটা, সেটা হচ্ছে আমাদের বাটন। ঠিক আছে, এই বাটনের ক্লাসটা আমাদেরকে বসাইতে হবে আর কি। তো আমরা সরাসরি ফর্মটাকেই ধরি। ঠিক আছে, আমি আর ক্লাস ধরলাম না। তো আমি এটাকে কী করতে পারি, ফুটারের ভিতরে ফর্ম, আর ফর্মের ভিতরে আমাদের কী আছে, বাটনটা আছে। তো বাটনটাকে নিয়ে আমাদেরকে যেটা করতে হবে, বিজিটাকে অফ করতে হবে। আমাদের বলতে হবে ব্যাকগ্রাউন্ড কালার নান, বা ট্রান্সপ্যারেন্ট করে দিতে পারেন। চলে গেছে। আউটলাইন আমাদের করে দিতে হবে নান। আউটলাইন ছিল না, বর্ডার ছিল, বর্ডার করে দিতে হবে নান। বর্ডারটাও চলে গেছে। এবার এটাকে কী করতে হবে, আমাদেরকে পজিশন করে দিতে হবে। ওকে, তাহলে এটাকে কী করে দেবো আমরা, বলে দেবো পজিশন অ্যাবসোলেট টপ 0, রাইট 0। আর এই ফর্মটাকে ধরে কি করতে হবে আমাদেরকে, পজিশন রিলেটিভ। ফর্মটা তো বড়। এই যে উপরে একটা ফর্ম আছে, এই কারণে আর কিছু আসছে। এবার ওকে ধরে বলে দেন 50% তো যাওয়ার কোনো দরকার নাই, যেহেতু খুবই ছোট বিষয়টা। তো আমরা এটাকে যদি বলে দেই যে 20 পিক্সেল, এনাফ 20 পিক্সেল হয়ে গেছে। আর এটাকে আরেকটু কমিয়ে দিতে পারেন, ডান, শেষ ঠিক আছে। এবার আপনার এটা পজিশন করলো ঠিকঠাক থাকবে। বুঝতে পারছেন? যারা এই প্রবলেমে ছিলেন তারা এটা সলভটা দেখে নেন, যে এটা আসলে এইভাবে সলভ করা যেতে পারবে। স্যার ওই ন্যাপারটা স্টিকি করছি, কিন্তু শুধুমাত্র ব্যানারের মানে হেডারের মধ্যে রাখছি, তো হেডারে পর্যন্ত থাকে, তারপর আর যায় না। হেডারে স্টিকি করলে হেডার পর্যন্তই থাকবে, ফিক্স করে দেন। স্টিকি মানেই হচ্ছে ফিক্স করছিলাম, তো তখন স্যার সাইজ হচ্ছে গিয়ে হ্যাঁ, তো উইথ দিয়ে দিবেন। তখন আবার বিট দিতে হবে পুরো। এটা তো আমরা করেছিলামই। স্টিকি কই ন্যাভ স্যার হেডারে হাইট দিয়েছেন কোনটার? স্যার মানে ন্যাপার হিরো সেকশন পুরোটা হেডারে রেখে হেডার খাইতেছি, যদি পুরো স্ক্রিনটা থাকে। এই হাইট দিলেন না, এই সে প্রবলেম ফেস করছি আমরা রেসপন্সিভে, হাইট দিয়েছেন কেন? দেখতে ভালো লাগছে। ওই যে নিচের এই জিনিসটা এখন আর কাজ করতেছে না ঠিকঠাক। এই যে এটা ওইখানে হাইটে ফিক্স ছিল। এটা নিচে বসবে একবারে। ঠিক আছে, এটা প্যাডিং দিছে না, এই কারণে উপরে চলে গেছে। এটা পজিশন করে নিচে আসবে। ঠিক আছে, ওকে। আর এইখানে আপনি কি করছেন, স্টিকি না, এটাকে ফিক্স করেন। ফিক্স করলে ভেঙে যাবে, জাস্ট করে দিবেন কি উইথ 100%। ডান। আচ্ছা আচ্ছা, এখানে আপনি কোথাও একটা কিছু দিচ্ছেন। এদিকে তো স্যার যে কন্টেইনার নেই। না রে, এখানে কন্টেনারের কিছু নাই। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন কেন? স্যার এই তিনটা অ্যাপ্লাই করতে এক মিনিট দাঁড়ান, স্ট্রাকচার দেখতে হবে আগে। টপ 0, টপ 0 লেফট 0 সমস্যা না। করার পরে পজিশন না করে স্টিকিটা অ্যাপ্লাই হয় না, যেমন টপ 0 লেখা। ও, তাহলে তো হেডার হবে পজিশন, এ তো হবেই না। এটা তো স্যার পুরাটা হবে, হয়ে যাবে। হুম, আমি
তো এটা তো ভুল করছেন, এই যে ভুল করে দিয়েছেন তো এখানেই। হিরো সেকশন কি হিরোর আন্ডারে পড়ে কখনো? তাহলে আপনি পুরো হেডার নেন, এটা পুরোটাই হেডার ধরেন ওয়েবসাইটে। হিরো সেকশন তো হেডার আন্ডারে পড়তেছে না, স্ট্রাকচার ভুল, ঠিক আছে? হেডার ধরার দরকার ছিলই না, ঠিক আছে? এটাকে ন্যাব এবং নিচে একটা সেকশন ধরলেই হইতো, ঠিক আছে? স্ট্রাকচার ভুলের কারণে এখন আমি যতই সিএসএস এ চেঞ্জেস করি না কেন এই চেঞ্জেস ইমপ্লিমেন্ট হবে না। তাহলে স্যার হচ্ছে ওই শুধু ন্যাপটাই হেডারে থাকে। হেডারে অ্যাকচুয়ালি এই কারণে তো হেডার থাকে ন্যাবের উপরে, ন্যাবের উপরে থাকবে হেডার। মেইন কন্টেন্ট স্যার আসলে কি হয়? হেডারে কোনো ইনফরমেশন থাকতে পারে, লাইক আমি আজকে বললাম যে দারাজে 50% সেল চলতেছে, তো ওইখানে অনেক সময় দেখেন না হেডারের উপর একবারে ন্যাবের উপরে থাকে যে 50% সেল, ওটা হেডার, ঠিক আছে? কোনো ইনফরমেশন থাকতে পারে, ঠিক আছে? বাই আপনার কোনো নাম্বার বা ডার্ক মুড লাইট মুড টাইপের কিছু বা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হতে পারে, নোটিস কিছু ওইরকম কিছু থাকতে পারে। এখানে আপনার ভুল কিন্তু স্ট্রাকচারে, সিএসএস এ না, ঠিক আছে? ভুলটা হচ্ছে স্ট্রাকচারটা ঠিক করতে হবে, ঠিক আছে? হেডার এর আন্ডারে কেন যাবে? আমরা কিন্তু সেম জিনিসটাই আমাদের এর আগের ওয়েবসাইটেও করছিলাম, সেখানে আমরা হেডার নিছিলাম, সেখানে তো আমরা ন্যাবের সাথে ভেঙে ফেলছি। সেকশন আর হেডারে কিন্তু কখনো একসাথে মার্চ করি না। আমরা কিভাবে উঠাইছিলাম এটাকে? আপনি যেটা করছেন, আপনি এই কালারটাকে মিলানোর জন্য হেডার এবং এটাকে মিলাইছেন, তাহলে মিলাইছেন হেডার ভিতরে দিয়েছেন কেন? স্যার মানে এর আগে দেখছি যে হেডারের মধ্যে মানে ন্যাভের সেকশনটা রাখা হয় বা হ্যাঁ, তো থাকে ওই হিসাবে আর কি স্যার। মানলাম হেডারের ভিতরে ন্যাপ সেকশন, তাহলে ন্যাপ সেকশন তো এই পর্যন্ত এই কেন আসছে? মানে স্টিকিটার হচ্ছে গিয়ে যেই কন্টেইনারে থাকে ওই কন্টেইনারের মধ্যে ওই কন্টেনার যতক্ষণ আছে ততক্ষণ স্টিকি, খুব সিম্পল। স্টিকি যাকে করবেন ওই কন্টেনার যতক্ষণ ভিউ পোর্টে আছে ও এখানে স্টিকি থাকবে, যতক্ষণ ও উঠতেছে, ও চলে গেলে ও চলে যাবে, ঠিক আছে? আর কিছুই না। বাট এইটা তো এতটুকু অংশ তো ভুল করারই কথা না, কারণ এতটুকু অংশ আমরা যে ডিজাইন করছি সেটার সাথে এটা সেম, ঠিক আছে? স্যার তাহলে যে আমরা ফার্স্টের দিকে বডিতে হচ্ছে কমন একটা কন্টেইনার সাইজ নিয়ে ওইখানে কি হচ্ছে আমরা যদি দেই কোন কন্টেনার সাইজটা? মানে এখানে ওনারা কিন্তু কন্টেনার দেয় নাই, মানে ন্যাবের ভিতরে কিন্তু কোনো কন্টেনার দেয় নাই তারা। ন্যাবের ভিতরে ওটা তো হচ্ছে আমি ম্যানুয়ালি পরে ন্যাব সেকশনে ন্যাবের টুকু হচ্ছে ম্যানুয়ালি দিব, মানে স্যারকে আমি আর ফুটারেরটা হচ্ছে ম্যানুয়ালি দিচ্ছি, আর বাকি যতগুলো কন্টেইনার আছে মাঝখানেরগুলো সবগুলোর জন্য একটা কমন বুঝতে পারছি। কন্টেইনার দিয়ে ইউজ করছি, তো ওইখানে দিয়ে দিলে তো হবে স্টিকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে হবে, স্টিক হবে। স্টিকের প্রয়োজন পড়বে না, কারণ এইটা কিন্তু মানে এই যে ন্যাপটা এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ স্টিকি না। স্টিকির বিষয়টা হইলো আমি এমন কোন একটা জিনিসকে এই ডিভের সাথে অ্যাটাচ করতে চাচ্ছি যেটা এই ডিভ থাকাকালীন ও কখনো যাবে না। বাট ন্যাভবারটা কিন্তু এরকম কিছুতে পড়তেছে না, ন্যাভবারটা পড়তেছে ভাই তুমি ফিক্স থাকবা ওই এরিয়াতে, আমার এখানে ওয়েবসাইটের লেআউট যাই হোক না কেন তুমি ওই জায়গাতে স্টিল থাকবা, ঠিক আছে? ফিক্স আর স্টিকি কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস। স্টিকি তখন আসবে যেমন আপনি যদি এখানে সার্চই করেন। আচ্ছা অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি কোনো মানে এটার নিয়ম অনুযায়ী কোনো ভুল আছে যে স্টিকি অবশ্যই তো ভুল থাকবে, নাহলে তো এটা মিলবে না রে। এই দেখেন আপনার পজিশন এসে যান, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এখানে গেলে আপনার পেয়ে যাবেন। দেখেন ফিক্সড এর ক্ষেত্রে বুঝেন বিষয়টা, ও কি এখানে ফিক্সড, যেখানেই চলে যায় না কেন আমি ওয়েবসাইটের ওই জায়গায় কি থাকবে, ফিক্স থাকবে। এবার দেখেন ফিক্স আছে, ও কি ছিল স্টিকি, যতক্ষণ পর্যন্ত দেখেন এই যে এখানে ও ফিক্স স্টিকি ছিল এই কন্টেনারের ভিতরে, দেখেন এই কন্টেনার যখন উপরে গেছে ও কি আটকে গেছে, উপরে দেখেন আটকে গেছে না, দেখেন একটা বাড়ি দিবে, দেখেন আটছে ওই জায়গাটায়। এইবার এইটা যতক্ষণ পর্যন্ত থাকবে এই ডিফটা ও থাকবে, এইটা যখনই চলে যাবে ওরা নিয়ে চলে যাবে। ক্লিয়ার? স্টিক এবং ফিক্সের ভিতরে যখন আমরা ন্যাভবার ইউজ করতেছি আমরা কি এমন চাচ্ছি যে হেডার যতক্ষণ থাকবে ততক্ষণ ন্যাভবার থাকবে? যদি এটা চাই তাহলে আমরা স্টিকি করব, আর যদি চাই যে না ও অল টাইম থাকবে তাহলে আমরা কি করব, ফিক্সড করব, ঠিক আছে? তাহলে এই যে উইডথটা আমরা তো কন্টেইনারের মধ্যে যেহেতু নাই তাহলে উইডথটা কিভাবে সেট করব? 100% করে দেন। 100% করলেই হয়ে যাবে, কিন্তু স্যার এটা তো ওই যে বাটন দুইটা আবার কভার হয়ে যাচ্ছে, এটা কি প্যাডিং এর জন্য কিসের জন্য? এখানে স্ট্রাকচারে বুঝেন আগে। মানে আমি যদি স্যার ন্যাপটা হেডার থেকে বের করে ফেললাম কিন্তু তখন উইডথটা কিভাবে আসবে? আচ্ছা প্রথম বিষয় বুঝেন, এই যে ফুটারের কন্টেইনার আর এটার যে কন্টেইনার দুইটা সেম,
দুইটা কন্টেইনার আলাদা হবে না। কেন আলাদা হবে না সেটার কিছু রুলস বলি। প্রথম বিষয় হচ্ছে এই ডিজাইন ওয়াইজ আমাদেরকে এই ভুলটা মনে হইতে পারে, বাট নর্মালি এটা সেম হওয়ার কথা ছিল, কারণ এইটা আর এটার মধ্যে পিক্সেল ডিফারেন্স কত ছিল? খুব বেশি কি পিক্সেল ডিফারেন্স ছিল? খুব বেশি কিন্তু ছিল না। এটা ছিল ইউআই স্ট্রাকচারের ভুল, ঠিক আছে? আর যদি সেম না হইতো তাহলে আমরা একটা কাজ করতে পারতাম। দেখেন, আপনি একটা ওয়েবসাইটে 3টা কন্টেইনার ধরতেছেন, কনফিউশন ক্রিয়েট হবে যে কোন কন্টেইনার কোন জায়গায় ইউজ হচ্ছে। আমি কি এটা করতে পারতাম না যে একটা কমন কন্টেইনার ধরতাম, যেখানে যেখানে চাপাইতে হবে ওই সেকশনগুলোকে হালকা ভিতর থেকে প্যাডিং দিয়ে দিতাম, তাহলেই তো কন্টেন্টগুলো ভিতর থেকে কি হতো, স্কুইজ হয়ে যেত, ঠিক আছে? তাহলে আমাকে কন্টেইনার নিয়ে কনফিউশনে পড়তে হতো না যে আমার ওয়েবসাইটের আসলে কন্টেইনারটা কত। ক্লিয়ার কনসেপ্টটা? ঠিক আছে? ওইখানে আমরা কি করতে পারতাম, যে যে সেকশনগুলো দরকার আছে ওকে একটা কমন ক্লাস দিয়ে দিতাম, যে কমন ক্লাসে কি হতো, একটু প্যাডিংগুলো স্কুইজ করে দিত, যেটা আপনার মনে হয় যে হ্যাঁ ওটাকে আমার একটু চাপাইতে হবে, তখন আমরা এই জিনিসটাকে ইউজ করতে পারতাম, ঠিক আছে? বাট কন্টেইনার 3টা নিলে হবে কি, অ্যাজ এ ডিজাইনার পার্সপেক্টিভ বা অ্যাজ এ ডেভেলপার পার্সপেক্টিভে যেটা হবে যে আমার কাছে মনে হবে যে কনফিউশন, যে কোন কন্টেইনারটা আমি কখন ইউজ করতেছি, ঠিক আছে? তো কন্টেইনারের মাপটা এক রাখেন, ঠিক আছে? আর এটা তো ডিজাইন এরর, আর কিছুই না, এগুলো তো আপনাদের প্রবলেম না। ওকে, ম্যামের প্রবলেম তো ম্যাম বুঝতে পারছেন যে কিছু কিছু প্রবলেম হয়েছে স্ট্রাকচারগত এবং কিছু কিছু প্রবলেম হয়েছে আপনার সিএসএস গত। সিএসএস গত প্রবলেম কি, লাইক আপনি এই জায়গাটার ভিতরে ইমেজটাকে এইভাবে নিয়ে এসে বসাইতে চাইছিলেন, বাট এটা খুব ইজিলি আমরা পজিশন করে বসাইতে পারবো। আর কিছু একটা প্রবলেম ছিল আপনার এই লোগোতে, লোগোগুলোর প্রবলেম ছিল কারণ এখানে ডটসের বা নেমিং কেসিং এর একটা প্রবলেম ছিল। ওকে, এবার এটা যদি রেসপন্সিভ মোডে আনি আমি, রেসপন্সিভ করেন নাই, এক ডিভাইসও করছেন? স্যার আরেকটা ব্যাপার, এখানে বলেন। আমি তো ম্যাক্স ফিট দিলাম, এখানে এরকম হয়ে গেল কেন? একপাশে চেপে গেছে কেন স্যার? এটা তো ম্যাক্স ফিট সেট করা, তারপর কই চেপে গেছে এইটা? হ্যাঁ আচ্ছা, এইটা ওয়ান কাইন্ড অফ, এই যে এই কালারের যে অনেক সময় ইস্যুগুলো থাকে না, এগুলোকে আমি অলওয়েজ বলি একটা ব্রাউজারে চেক করেন না, কারণ এটা তো ডেভ টুলস এর পার্ট। অনেক সময় দেখা যায় যে ক্রোমের ডেভ টুলে না পুরো এরকম সাইডে চেপে যায়, ঠিক আছে? এই প্রবলেমটা হয় যে ক্রোমের ডেভ টুলটাতে আপনি চেক করতেছেন, দেখা গেল পুরো এক সাইডে চেপে আছে সবগুলা, কিন্তু আপনি যদি ফায়ারফক্সে যা চেক করেন তখন দেখবেন এই প্রবলেমটা নাই, ঠিক আছে? ফায়ারফক্সে মনে হয় স্যার পাইছিলাম। এই চেকিং গুলো একটু করে নেবেন। যেমন আমি যদি এই ইউআরএলটাকে আবার ফায়ারফক্সও চেক করি যে আসলে সেম প্রবলেমটা হচ্ছে কিনা, মানে শিওর হইতে হবে আপনাকে একটু, কারণ এটা তো ডেভ টুল, অনেক সময় ডেভ টুলের সিএসএস গুলো লোড নেয় না, তো অনেক সময় প্রবলেমগুলো ক্রিয়েট হয়। ফোনে হালকা একটু জুম হয়ে থাকে কি কারণে ওয়েবসাইট? ফোনে হালকা একটু জুম হয়ে থাকে, দেখতে হবে। মানে ই করে জুম আউট করে ফেলালে তখন রেসপন্সিভ কাজ করে, বাট ফার্স্ট টাইম যখন ঢুকি ফোনে এতটুকু বলেন, ফোনে কিরকম জুম করা যায়? হ্যাঁ হয়, তার মানে আপনার রেসপন্সিভ ঠিক নাই, জুম করা যায়। তাহলে রেসপন্সিভ ঠিক নাই। হ্যাঁ, স্যার। স্যার রেসপন্সিভ কোথায় থাকে, কি ফোনে জুম করা যাবে না স্যার? কোথায় যাবেন স্যার? যান যান, ঠিক আছে, নামটা বলে দেন স্যার। স্যার ফোনে কি জুম করা যায় না রেসপন্সিভ ঠিক থাকলে? না, তো স্যার ক্রিয়েটিভ জুম হয়, জুম হয়, এমন হয় না, কিন্তু যদি হয় যে জুম করার পর মানে অনেক সময় যে জিনিসটা হয় যে আপনার পুরো ফোনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি এরকম ফোনের ডিভাইসটা নেওয়ার পর আপনি কিছুই না, জাস্ট একটু ডাবল ক্লিক করছেন বা একটু হালকা এরকম নাড়াইছেন, দেখবেন ওটা নিচে স্ক্রল হচ্ছে, মানে জুমও করেন নাই, আপনি এরকম একটা টান দিচ্ছেন, একটু জুম হয়ে থাকে, ওটা আবার ঠিক করতে হবে। একটু জুম হয়ে থাকে। এটা ডিসপ্লের ক্ষেত্রে হইতে পারে স্যার, ফোনের ডিসপ্লের ক্ষেত্রেও হইতে মানে পারে। আমার অন্য অন্য ডিভাইস সব ঠিক আছে, ট্যাবলেট ঠিক আছে, মানে আমি পাঁচটা বাসার আরেকটা ফোনে দেখবেন খালি ঠিক আছে। এক, মানে বাসায় আরো কয়েকটা ফোন থাকলে ওই ফোনগুলো তো চেক করে, সবগুলো ফোনই সেম জুমে থাকে। ফোনে এই সমস্যাটা অন্য সব সেক্টরে ঠিক আছে, মানে আচ্ছা, এটা দেখতে না, আপনার ডিজাইন নামাবো না, ঠিক আছে, একটার মধ্যে এরকম হয়। ঠিক আছে, আপনার ডিজাইন নামাবো না। ওকে, দেখেন এখানে কিন্তু ওইখানে একসাথে সরে যায় নাই, ঠিক আছে? সামটাইমস এটা ক্রোম এরর হইতে পারে, ঠিক আছে? ফায়ারফক্সে ট্রাই করতে পারেন, তারপরে কি মাইক্রোসফট এজে ট্রাই করতে পারেন, 2-4টা ব্রাউজার একটু ট্রাই করে দেখবেন, ঠিক আছে? এক ব্রাউজারে ভরসা দেখেন না, তাহলে প্রবলেম ক্রিয়েট হয়। ওকে, স্যার আমাদের হ্যাঁ। সেমিনারে জেনারেল করতে যে ইলাস্ট্রেশনের যে অনেক সময় থাকে যে মুভ করতে থাকে, এগুলোতে কি 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 ফ্রেমস ইউজ করতে হয়, করা যায়? কি ফ্রেমস দেখাবো আমি। একদম এক্সাক্ট এইটাতে অ্যাপ্লাই করা যাবে? এটা কি মানে স্যার এআই দিয়ে জেনারেট করে নিতে হয় নাকি কোনো? দুই ধরনের হইতে পারে। একটা হলো আপনি এটারে
জিপ ফরম্যাট করতে পারেন, ঠিক আছে। আমাদের যে নর্মাল ইমোজিগুলো আমরা জিপ ফরম্যাটে দিলে যে হিলতে থাকে, সেটা আপনি ফরম্যাট করতে, হ্যাঁ সেটাকে ভিডিও আকারে মানে জিপ ফরম্যাটে দিতে পারেন, অথবা এগুলোকে পার্ট বাই পার্ট ডাউনলোড করে ধরে ধরে অ্যানিমেশন করা যায়। আমি আপনাদেরকে অ্যানিমেশনের পার্ট দেখাই নাই, কারণ কিছু কিছু পার্ট আমি জিএসএ গেলে দেখাতে পারবো, কারণ ওইগুলো ইজিলি তখন আরো বুঝতে পারবেন, ঠিক আছে। এই কারণে এখানে কি ফ্রেমস ইউজ করতে হয়, কি ফ্রেমস ইউজ করে করে আমরা এই জিনিসগুলোকে করতে পারবো, যে আসলে প্রতিটা জিনিস পার্ট বাই পার্ট হিলতে পারবে, ঠিক আছে। ওকে, কন্টেন্টের কি পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করলে কন্টেন্টগুলো নিজের মন মতো বসানো যাবে? কন্টেন্টকে কন্টেনারে যদি পজিশন অ্যাবসলিউট করেন, তাহলে পিসিতে নিজের মন মতো বসাতে পারবেন, মোবাইলে যাওয়ার পর ও আর আপনার মনের কথা শুনবে না, তখন ও নিজের মন মতোই বসবে, ঠিক আছে। কন্টেনার এগুলোকে কখনো পজিশন করে নি না, ঠিক আছে। পজিশন ওয়েবসাইটের জন্য খুব রিস্কি ফ্যাক্টর, ঠিক আছে। এমন না যে প্রতিটা জিনিসকে পজিশন করা যাবে, ঠিক আছে। পজিশন করলে তো আমরা প্রতিটা জিনিসকে খুব ইজিলি বসাতে পারি। এই যে বাটন আমরা ফ্লেক্স করে বসাই, সেটা দরকার ছিল পজিশন করে কর্নারে বসাই দিতাম, ঠিক আছে না। ফ্লেক্স তো দরকার নেই, পজিশন আমি বাটনে কি করতাম, পজিশন অ্যাবসোলিউট একবারে টপে চলে যাও, ঠিক আছে। প্রবলেম ফেস করছিলাম, মানে কন্টেনার নিলেই যে এটা আছে সাইটটা আছে এটার মতো হুবহু করা যায় না, মানে চাইতে যাইতেছে রেসপন্সিভে না স্যার। কোড আছে গিটহাবে, বলেন ইউজার আইডি বলেন, কি নামে দিছেন? মেসেজ তো হাজার হাজার। আইডি নাম বলেন। তুহিনুর না, লাইক দিছে। এই ইউজার নেম গুলো মাথায় রাখবেন সবাই নিজেদের। এই যে আপনারটা যেটা, এই যে এটা ইউজার নেম, ঠিক আছে। এগুলো মাথায় রাখবেন, গিটহাবের ইউজার নেম। ফেসবুকেরটা ভুলে গেলেও সমস্যা নেই। ও আচ্ছা, হান্নানি কালকে রাইতে আমার মেনশন দিছিলেন না, যে কি ডিজাইন দিছেন করতে করতে। কোনটা কোনটা স্যার? এটা ফোল্ডারের ভিতরে আছে না? স্যার একটা শর্টকাট দেখাইছিলেন না কমিটে, হাইফেন এম দিয়ে, তো ওটা দিয়ে ফাইল বা ইমেজ ফাইল এগুলো কেন অ্যাড হয় না? অ্যাড হয় সবগুলাই, কিন্তু এখানে একটা রুলস বলছিলাম। রুলসটা কি ছিল? ওটা তখনই কাজ করবে যদি ওই ফাইলটা নিউ না হয়, মডিফাইড হয়। যখন আপনি ইমেজ ইউজ করতেছেন, ওটা তার মডিফাইড ফাইল না, ওটা নিউ ফাইলের ক্ষেত্রে কাজ করে না। কি প্রবলেম স্যার বলেন? কোডে গেলে সুবিধা হবে একটা কমেন্ট করা। কোডে গেলে কোথায়? HTML-এ? কন্টেনারে কমেন্ট করা ইনস্টলেশনে হ্যাঁ, কন্টেইনার। আচ্ছা, এটা অন করব স্যার অন করে আর একটা আছে স্যার এখানে নিচে মনে না, দুইটা তো শুরু হইলো না, শেষ তো নাই। কন্টেনারে কয়বার ধরছেন? প্রতিটা সেকশনে ধরছে ফুটার, তারপরে মার্কেটিং সেকশন। মার্কেটিং সেকশন কোনটা? এ তো ফুটার উপরে, এর নিচে কে? স্যার সাইডে গেলে দেখতে পাবেন এখানে মার্কেটিং এর একটা অপশন আছে, এখানে মার্কেটিং। আচ্ছা, মার্কেটিং কোনটা? এই যে এটাতে ধরছিলেন? স্যার ওই যে এটা কিন্তু এটা ফুটারের নিচে কেন? মানে এই কোড কি এমন হচ্ছে যে আপনার ফুটার আগে করছেন তারপর ওটা করছেন? না স্যার এটা আমার বুঝারিতেই হইছে, উপরেরটা হয়তো ফুটার
আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান, তাহলে আগে প্রথমে আমার এটা ক্লিয়ার হতে হবে, কারণ কন্টেইনার, ওকে, কন্টেইনার তো কোনো প্রবলেম ক্রিয়েট করে নাই। এখন বলতেছেন এইটার কন্টেইনার না, মার্কেটিংয়ের, হ্যাঁ মার্কেটিংয়ের কন্টেইনার অন করলাম। হুম 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 হুম, বুঝতে পারছি। এইটা এইটা আসলে কি সেকশন, এটা আমাকে দেখতে হবে আগে একটু। ভুল করছেন তো, ফুটারে ফালাইছেন এটারে, মার্কেটিং এটা, এটা কেনটা সুসিপিত কি, এটা কি লিখছেন স্যার? নামগুলা থেকে নিছি কোন নাম থেকে নিছেন এটারে? স্যার, আর একটু উপরে ও আচ্ছা আচ্ছা, আরে আগে সুসিপিত কোন জায়গাতে এলো। আচ্ছা, এটা হচ্ছে ফুটার। প্রথম ভুল দেখেন, প্রথম ভুল হইলো সেকশনের নাম ঠিক নাই, ঠিক আছে? ফুটার অলওয়েজ নিচে হয়। সবসময় একটা জিনিস বলছিলাম, গত ক্লাসেও বলছি যে স্ট্রাকচার অলওয়েজ সিরিয়ালে রাখার ট্রাই করবেন। ফুটার ফুটারে থাকবে, বাকি সেকশন সেকশন যদি আপনি এমন হয় যে স্যার এই সেকশনটা কঠিন, এটা আমি পরে করব, সমস্যা নেই পরে করেন, কিন্তু যখন করবেন তখন আর এটা নিচে দিবেন না, এটা কি করবেন ওই কন্টেনারের মাঝখানে ঢুকিতে হবে, আদারওয়াইজ প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে। সিএসএস এর ক্ষেত্রেও সেম জিনিসটা বলছিলাম যে সিএসএস যদি কোনো চেঞ্জেস করেন, এটা এমন না যে হুট করে নিচের লাইনে বলে দিলেন, ওটা ওই সেকশনে রাখার ট্রাই করেন, তাহলে কোড গুছানো থাকে। এবার আসেন ফুটারটা কেন ভেঙে গেল, সেটার জন্য আমরা যদি কন্টেনারটাকে ধরি, ফ্লেক্স এন্টার, ওকে, কন্টেইনারের ম্যাক্স হয়ে দিচ্ছে 1320, কন্টেইনার সমস্যা নাই। এবার হচ্ছে কন্টেইনার অফ করে দিলে কি ঠিকঠাক, ওকে বুঝতে পারছি। কন্টেইনার যদি কোথাও প্যাডিং আছে, কোথাও প্যাডিং আছে। কন্টেইনার অফ হয়ে গেছে। ফ্লেক্স র্যাপ রে প্যাডিং ফোন ফ্যামিলি, বিজি কালার কই দিছেন রে, ও করতে আসলো, ইমেজ কই রে, তো ইমেজ এটার ভিতরে ঢুকলো কেমনে? তাই এই ফুটার ধরছি ও আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় আমরা ভুল ধরছি। রেডিসি মিস্ত্রির দ্বারা। ও আচ্ছা আচ্ছা, এই কারণে বললি যে ও কই কই গেলাম আমি। আচ্ছা, ফুটার ওইটারে ধরলেন, কন্টেনার ওইটারে অন করলে এটা ভেঙে যায় কেন? ও আচ্ছা, ও আবার ওর ভিতরে ঢুকে আছে, এর স্ট্রাকচার মাশাআল্লাহ, এই যে ধরছে ও। এই যে দেখছেন ঝামেলা কই, প্রথম বিষয় তো দুই সেকশন আপনি আলাদাই করেন নাই, টি স্মিথ, এবার টি স্মিথের সমস্যা কই এটা একটু বুঝতে হবে আগে। সেইটাও
টিএস স্মিথের সমস্যা হচ্ছে টিএস স্মিথের প্যারিং দিয়েছেন ভিতরে, আর কিছুই না, এই কারণে জায়গা পাচ্ছে না। টিএস স্মিথের ভিতরে 33 পিক্সেল প্যারিং দিয়ে রাখছেন, এই যে 33 তো উপরে নিচে দিয়েছেন, 144 পিক্সেল দিয়েছেন ভিতরের প্যাডিং। তখন ও কি হয়েছিল, ভেঙে গেছে। ঠিক আছে, প্যাডিং ইস্যু আছে, প্যাডিং ইস্যু আছে, এই কারণে এই প্রবলেমটা হয়েছে। আমার এই ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে স্যার, যে এই ইমেজটা মানে লগইন লোগোটা আর ক্লায়েন্টের লোগোগুলো স্যার একই লাইনে থাকে, বাট ডিফাতে একটু 19 আমার করে একটু 20 একটু করে আছে হুম, আমারটা একটু নিচে। না না এটা প্রবলেম না স্যার, এটা প্রবলেম না। এই ইমেজটার ক্ষেত্রে আপনি যদি ওর একটু উপরে আছে না, বাট আপনার কি এক অ্যালাইনে থাকে। হ্যাঁ, না এক লাইনে একটু নিচে থাকে আমার লোগোটা। আচ্ছা আচ্ছা, দেখতে হবে। না না এটা হচ্ছে কি ওই যে আনসিলেক্ট করলে ওকে, আচ্ছা, এই হান্নানের যে প্রবলেমটা সেটা হচ্ছে, হান্নান সাহেব আপনার লেআউট স্ট্রাকচারে অনেক প্রবলেম আছে। ঠিক আছে, সিএসএস আপনি হয়তো বা ঠিকঠাক লেখার চেষ্টা করছেন, বাট প্রবলেম হয়েছে লেআউটের ক্ষেত্রে। লেআউটের ক্ষেত্রে প্রবলেমগুলো কিরকম, যেমন আপনি যেটা করছেন, এই দুইটা সেকশনকে, এই যে এই দুইটা সেকশনকে একই জায়গায় রেখে দিয়েছেন, প্রথম বিষয় হয়েছে। আর তার উপরে সেকশনের নাম নিয়েছেন ফুটার, যেটা কনফিউশন যে আসলে কি হবে ওই নামটা। তো ফুটারের ক্ষেত্রে যেহেতু স্বাভাবিকভাবে ফুটার থাকবে অলওয়েজ নিচের পার্টটুকু। ঠিক আছে, এইটার নাম প্রি ফুটার দেওয়া যায়, ফুটারের আগে। ঠিক আছে, এটার আইডি হতে পারে প্রি ফুটার, আর এটা তো কখনোই ফুটার হবে না। আরেকটা বিষয় হলো প্রতিটা সেকশনকে সেপারেট করতে হবে। ঠিক আছে, আপনি যেটা করছেন প্রতিটা সেকশনকে যেহেতু একসাথে নিয়ে নিছেন, এর কারণে যেটা হয়েছে যে ওভারল্যাপ হওয়ার চান্সেসটা বেড়ে যায়। আরো একটা প্রবলেম যেটা আপনারা ফেস করতেছিলেন সেটা হলো এই দুইটা জিনিসকে হয়তোবা ক্লোজ আনার জন্য, মানে এই দুইটার মাঝখানে যে স্পেস, এই যে স্পেসটাকে ক্লোজ আনার জন্য আপনি যেটা করছেন, দুই সাইড থেকে 144 পিক্সেলের একটা প্যাডিং প্রোভাইড করছেন, যার কারণে এটা হয়তোবা ক্লোজ চলে আসছে, বাট এইটার অ্যালাইনমেন্ট কি হয়ে গেছে, ভেঙে গেছে। তো এই জিনিসটাকে ঠিক করার জন্য আমরা কি করতে পারতাম, আমরা উইথই দিতে পারতাম। ঠিক আছে, উইথ দিলেই জিনিসটা ঠিক হয়ে যেত। ঠিকঠাক যদি উইথ প্রোভাইড করতাম তাহলে ইমেজ সাইজ বড় হয়ে যেত এবং এই জিনিসটাকে ঠিকঠাক করা যাইতো। ঠিক আছে, তো ওই জায়গাটা একটা প্রবলেম ছিল। আর সেম সেম লেআউট দেখাবে না, সেটার পিছনের কারণ হলো আপনার কন্টেনারের সাইজ হইছে 1320 পিক্সেল, বাট এই কন্টেনারের সাইজ কত, 1100 সামথিং মনে না। তাহলে এইটার সাথে তো এটার ডিজাইন কখনোই কি হবে না, মিলবে না। ঠিক আছে, একটু স্পেসটা বেশিই থাকবে, কারণ আমার কন্টেনার সাইজটা কি বড়। ঠিক আছে, তো এই প্রবলেমের জন্য হচ্ছিল। তো এই জিনিসগুলোকে ঠিক করবেন। ঠিক আছে, ফিডব্যাক যেগুলো দিচ্ছি সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। ওকে, নেক্সট বলেন, আরেকজনের আইডি বলেন, বলেন নাম বলেন। T2 এভাবেই নরমালি নাকি কোনো হাইফেন হাইফেন আছে? সরকার, আরে ওটা ওর অফিসিয়াল। স্যার কোনটা এস আছে? না না, ভুল হয়েছে। TI এই পর্যন্ত ঠিক আছে। KER এক মিনিট, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, এবার ঠিক আছে স্যার। ক্যাজুয়াল কোনটা আপনার? অফিসিয়াল তো পাইলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। কই গেল টিটু সরকার? এই তো মনে হয়।
এই যে একটা শুধু আইকনের সেকশন ছিল, ওইখানে হুম আইকনগুলো যখন আমি মানে ব্রাউজার ছোট করতেছিলাম তখন আইকনগুলো ছোট হয়ে একেবারে হ্যাঁ, তো এটা ফ্লেক্স র‍্যাপ করে দেন। কিন্তু আইকনের সাইজ থাকলে ওটা কেন ইয়া হবে? আর ফ্লেক্স করছেন না, হ্যাঁ, তো সাইজ থাকলে সমস্যা কিসের? সাইজ দেওয়ার পরেও হ্যাঁ, এত শ্রিঙ্ক হবে না ও? জায়গা যখন কম পাচ্ছে তখন কি করবে আমরা বলেন? ফিক্স সাইজ থাকলেও আরে ফিক্স সাইজ আছে, আপনি ফিক্স সাইজ দিয়েছেন 10 পিক্সেল, আমার পুরো ডিভাইসের উইথ হইছে 5 পিক্সেল, তাহলে 5 পিক্সেল কই যাবে? মানে যাওয়ার তো জায়গা না। হ্যাঁ, কোনটা জানি বলতেছিলেন টিটু? তার ন্যাপটা ঠিক নাই। আচ্ছা, ন্যাবের এই জায়গাটা ঠিক নাই। আর এই যে এই পার্টটুকু কি হয়েছে? এই পার্টটুকু আমি এখানে ভাগ করতে পারি না, এখানে দুটো ই থাকবে আর কি। আচ্ছা, ওকে। এই ভাগটুকুকে করার জন্য খুব সিম্পল ওয়ে, এটা অনেকে দেখলাম যে এটাও তো আরেকজনও প্রবলেম বলছিলেন না, আপনি তো বলছেন এর প্রবলেম। ওকে, এইখানে যেটা এইটারে কিভাবে ভাগ করা ট্রাই করছেন সেটা একটু বলেন। ফার্স্টে দুটো টিপ দিচ্ছি, হুম এরপরে একটা টেক্সট গুলো একদিকে রাখছি, হুম। পরে এটাকে আরেকটা টিপ দিয়ে এখানে আইকন সাবটিকে আলাদা করছি, এটা HTML দিয়ে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এইবার এখানে লেআউটটা বোঝা ট্রাই করেন। তাহলে আরেকটা এক্সট্রা টিপ দিতে হবে। হ্যাঁ, এইখানে আমি এটাকে নিব একটু করতে, এইখানে একটা ডিভ আসলো, ঠিক আছে? এই ডিভটাকে আমি আবার ফ্লেক্স করব, ঠিক আছে? এই ডিভটাকে কি করা হবে? ফ্লেক্স করব। ফ্লেক্স করলে এই ডিভটাকে যদি 50% বলি আর এই ডিভটাকে যদি 50% বলি, দুটো দুই জায়গায় চলে গেছে, ঠিক আছে? আর ফ্লেক্স র‍্যাপ যদি বলে দেয় তাহলে চারটা এই বাকি দুটো নিচে চলে আসবে, ঠিক আছে? ভেঙে গেল লেআউট। আচ্ছা, পুরো একটাকে একটা হ্যাঁ। নিয়ে তখন র‍্যাপ দিলে হ্যাঁ, যে এটা যদি আমি ফ্লেক্স বলে দেই, এটার ভিতরে যদি চারটা ডিপ নেই আর প্রতিটাকে 50% বলে দেই আর ফ্লেক্স র‍্যাপ বলে দেই, তাহলে অটোমেটিকলি কি হবে? নিচে নিচে চলে আসবে আর পাশাপাশি যত জায়গা পাবে নিয়ে নিবে। এবার এই অংশটুকুকে করার জন্য এই যে ডিপটা নিব, এই যে এটা আবার কি করব? ফ্লেক্স করব। এটা আবার ফ্লেক্স করলে এখানে একটা ডিপ, এখানে একটা ডিপ, এটাকে যদি আমি H1 বা এগুলো দিই নিচে নিচে অটোমেটিকলি চলে আসবে আর এই ইমেজটা উপরে থাকবে। তা আমি যদি মূল ডিপটাকে জাস্ট অ্যালাইন আইটেম সেন্টার করে দেই তাহলে কি হয়ে যাবে? সেন্টার অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে? লেআউটটাকে আমি করে দেখাই নাই, না করে দেখানোর কারণ হয়েছে যারা যারা করতে পারেন নাই আবার ট্রাই করবেন, ঠিক আছে? সিস্টেমটাকে বুঝে আবার ইমপ্লিমেন্ট করেন যে কিভাবে করা যেতে পারে। আমি আবারও বলি, সেটা হলো প্রথমে আমরা কি করব? এই একটা ভাগ নিব, এটাকে ফ্লেক্স করব, ফ্লেক্স করে এখানে চারটা ডিপ নিলে উইথ যদি 50% করে দেই আর ওটার মেইন ডিপের যদি ফ্লেক্স র‍্যাপ করে দেই তাহলে এটা ভেঙে ভেঙে নিচে চলে আসবে। দেন আমি কি করব? এই যে ডিপটা আছে যেটা সিঙ্গেল ডিপ, এইটাকে আবার ফ্লেক্স করব, করলেই জিনিসগুলো পাশাপাশি চলে আসবে, আইকনের জায়গায় চলে আসবে আর এগুলার জায়গায় আমরা দুটো ডিপ করে রেখে দিতে পারি। দেন মূল ডিপটাকে আমরা অ্যালাইন আইটেম সেন্টার করে দিব, তাহলে আইকনটা কি হয়ে যাবে? অটোমেটিকলি সেন্টার অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে? চারটাকে ফ্লেক্স করে স্যার কলাম ওয়াইজ পাইছি। ফ্লেক্স র‍্যাপ উইথ 50% ফ্লেক্স র‍্যাপ, তাহলে পাশাপাশি চলে যাবে প্রপার্টি। আচ্ছা, আপনাদেরকে একটা গেম দিব, দাঁড়ান, মনে পড়ছে আমার। ফ্লেক্স বক্স ফ্রগি, এটা সবাই কমপ্লিট করবেন। লেভেল আছে হলো যে 24টা, ঠিক আছে? খেলার নিয়ম খুব সিম্পল। গেম, ফ্লেক্সের গেম, এটা করলে ফ্লেক্সের আইডিয়া হয়ে যাবে। এখন যে কনফিউশন গুলো আছে, অ্যালাইন আইটেমস কি, কুইজে কি বসাবো, কেন যে কি করতেছি, দেখেন এখানে ইনস্ট্রাকশন পড়বেন যে কি কি বলছে। আমারও বলেন এই জিনিসটাকে আমি এখানে নিতে যাই কি করব? প্রপার্টি গন আগে, ফ্লেক্স এন্ড ভ্যালু, জাস্টিফাই কন্টেন্ট। দেখেন এখানে বলাও আছে, শুরুর দিকে কিছু এক্সাম্পল দিছে তারা। যদি আমি এটাকে ইউজ করি তাহলেই এটা সেন্টারে চলে যাবে, এন্ডে চলে যাবে। আর আপনারা আবার কপি করে করে করেন, ঠিক আছে? এরপর তার সাজেশন দেয় না, প্রথম দিকে এই সাজেশনটা দেয়। ক্লিয়ার কনসেপ্টটা? ফ্রগ গুলোকে দেখবেন দেখা দেখা, যেমন আমি যদি এবার নেক্সটে যাই, এই দুটোটা নিয়ে আসতে হবে, ঠিক আছে?
বলেন কি করতে পারি? জাস্টিফাই কন্টেন্ট, ফ্লেক্স রান তো হবে না। আচ্ছা সেন্টার বলছে অনেকে, দেখি সেন্টার করেন। হয়েছে সেন্টার? এটা স্পেস অ্যারাউন্ড, জাস্টিফাই কন্টেন্ট হবে একটু শিওর। স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেন্টলি কেন বসে বসে গেম খেলবে, 24টা করতে বেশি সময় লাগবে না, খুব ইজিলি হয়ে যায়। লেভেল আস্তে আস্তে ইনক্রিজ হবে, ঠিক আছে। গ্রিডেরও গেম আছে, গ্রিডে গেলে গ্রিডের গেম আগেটা শেষ করে। ওই যে বলছিলেন না স্যার গ্রিড কবে দেবেন, ফ্লেক্সই তো ঠিক মতো বুঝতেছেন না, ঠিক আছে। গ্রিড তো 2 হাবে কাজ করে, ঠিক আছে। করার সময় তো মনে থাকে, তারপর আবার ভুলে যাই। এই যে গেম খেললে ক্লিয়ার হবেন, গেম খেললে প্রপার্টি গুলো ক্লিয়ার হওয়া যাবেন যে প্রপার্টি কি। অনেকেরই প্রবলেম হচ্ছে ফ্লেক্সের প্রপার্টিতে। আপনারা ফ্লেক্স করতেছেন কিন্তু পাশাপাশি আনতেছেন, এরপরে যে কি করব, এটাকে অ্যালাইন কিভাবে নিতে হবে বা সেন্টারে কিভাবে নিতে হবে, এই জিনিসটা অনেক কনফিউশন ক্রিয়েট করে এবং এটা শুরুর দিকে করবে। বাট এই গেমগুলো আপনাদেরকে ওই জায়গাটায় হেল্প করবে, ঠিক আছে। গ্রিডেরও গেম আছে, সবগুলোরই সিএসএস এর এরকম মজার মজার গেম আছে, ঠিক আছে। তো এই গেমস গুলো খেলে খেলে এটা অ্যাটলিস্ট একটু প্র্যাকটিস করলে 24 পর্যন্ত আসতে পারলে আপনি অ্যাটলিস্ট একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে ফ্লেক্স কিভাবে কাজ করে। আর আরেকটা বিষয় হচ্ছে প্রজেক্ট করতে হবে, এটা মাথায় নিয়ে নেন। প্রজেক্ট যদি করেন হাত ক্লিয়ার হবে, ব্রেন শার্প হবে, লেআউট খুব ইজিলি তৈরি করতে পারবেন। প্রজেক্ট যদি না করেন আমার 1 টাকার লস নেই, সহজ হিসাব। আপনার প্রজেক্ট আমি নিয়ে এমন না যাচ্ছে আজকে যে বাঙ্গারিতে সেল করব, এটা তো আমি করবো না, ঠিক আছে। যে না বলে আমাকে প্রজেক্ট দিছে, আচ্ছা ঠিক আছে যাই নীল খেতে 2টা সেল করে আসি, এটা তো ঘটবে না। স্বাভাবিকভাবে প্রজেক্টের লস কে বহন করবে? আপনি বহন করবেন। যারা অ্যাটলিস্ট প্রজেক্টটা করছেন, আমি ধরে নিলাম কেউ করতে পারেন নাই ফুলফিল, কোনো সমস্যা আছে, কিন্তু যারা করছেন তারা অ্যাটলিস্ট, যারা করেন নাই তাদের থেকে আগানো আছে। তাদের অ্যাটলিস্ট কতটুকু কনফিডেন্ট হয়েছে যে এই প্রজেক্টটাকে করার জন্য আমার কতটুকু ব্রেইন স্ট্রমিং হচ্ছে, কিভাবে জিনিসগুলোকে ভাঙতে পারি। আর যারা করেন নাই তারা ওই ভয়তে রয়ে গেছেন যে একটা প্রজেক্ট কিভাবে করতে হবে, ওই ভয়টাকে ভেঙে ফেলেন, ঠিক আছে। প্রজেক্ট দিতেছি আপনাদের উপকারের জন্য, প্রতি উইকেই এরকম প্রজেক্ট পাবেন, প্রজেক্ট আসবেই, ঠিক আছে। প্রজেক্টের লেভেল ডে বাই ডে ইনক্রিজই হবে, ডিক্রিজ জীবনে হবে না, ঠিক আছে। এখন আপনার ইচ্ছা যে আপনি একটা প্রজেক্টে জমা রাখবেন আর নাকি প্রজেক্টে কমপ্লিট করা ট্রাই করবেন, ঠিক আছে। কারণ এখন আপনি যে প্রজেক্ট করতেছেন সেটা পিওর এসটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, যেহেতু আমি এখানে করতেছি স্বাভাবিকভাবে আমি তো আপনাদের বসায় রাখার মতো মানুষ না। আমি জাভাস্ক্রিপ্ট করতেছি, জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট আপনি পেতে থাকবেন, ঠিক আছে। সেগুলোর ইমপ্লিমেন্ট করবেন, লজিক বিল্ড হবে। ইমপ্লিমেন্ট করবেন না, লজিক কখনো বিল্ড হবে না। সত্যি কথা বলি, আমি এখানে সারাদিন বসে বসে যদি আপনারা জাভাস্ক্রিপ্ট পড়াইতে থাকি, ওই জাভাস্ক্রিপ্ট আপনার মাথায় জীবনেও ঢুকবে না। ওই জাভাস্ক্রিপ্ট ঢুকবে তখনই যখন এটাকে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস ছাড়া জাভাস্ক্রিপ্ট গুলো ঢুকবে না, প্র্যাকটিস ছাড়া এসটিএমএল সিএসএস ঢুকতেছে না। একবার চিন্তা করেন, আমি যখন প্রজেক্ট করা দিয়েছিলাম তখন বেশি প্রবলেম ফেস করছেন নাকি এই প্রজেক্টে বেশি প্রবলেম ফেস করছেন? কেন এই প্রজেক্টে প্রবলেম ফেস করছেন? কারণ যখন আমি ওটা করা দিয়েছিলাম আপনার ব্রেন কোনো থিঙ্কিংই করে নাই, আপনি জাস্ট এটা কল্পনা করছেন স্যার এদিকে ফ্লেক্স করছে মানে আমার এদিকে ফ্লেক্সই করতে হবে। আপনি চিন্তাই করেন না ফ্লেক্স কেন করছে স্যার, আপনি চিন্তা করছেন বাই তো ফ্লেক্স করছে আমি ফ্লেক্স, ঠিক আছে। বাই যদি এদিকে ব্লক করতে আমি ব্লক করতাম, ঠিক আছে। সহজ হিসাব। যখন এই প্রজেক্ট দিছি তখন আপনাদের ব্রেন কিছুটা কাজ করা শুরু করছে যে না এখন আমি এটা ফ্লেক্স করবো না কি করবো। এই লেআউট আমি সত্যি বলি, এটা যদি আমি করে দিতাম এই লেআউটে কারোর কোনো প্রবলেম থাকতো না জীবনে। এখন প্রবলেম কেন হয়েছে? কারণ এখন আমি এটা করে দেই নাই। এখন আপনি থিঙ্কিং এ আপনি প্রেশার দিচ্ছেন এবং ওই কারণে প্রবলেমগুলো বেরিয়েছে। প্রবলেম বেরোনো খুব ভালো জিনিস। আমি আপনাদেরকে অলওয়েজ বলছি এই মান কোর্স, সত্যি বলতে কোর্স শেষ হবে হয়তো 1 বছরে, কোর্সের টপিক আপনাদের জীবনে 1 বছরে কমপ্লিট হবে না, এটা আরো সময় লাগবে। কারণ আমি থেমা থাকবো না, ক্লাস চলতেই থাকবে। আর আপনি এস্টিমেট সিস্টেম কতটুকু বুঝছেন, ঠিক আছে, সেই রেসে দৌড় দেওয়ার জন্য আপনারও দৌড়ে দৌড়াইতে হবে। এখন তার ফাস্ট যাবে না, এখন তো স্লো যাবে।
ফার্স্ট তো যাওয়ার যখন ছিল তখন এস্টিমেল সিসিসটা এনে দিছে। এস্টিমেল সিসিস কেন ফার্স্ট গেছে এটা আর কিছু জন্য বলি, এই যে প্রজেক্ট দিতেছি না আপনাদের, আমি 3-4টা প্রজেক্ট দিয়ে দিব ফিগমার ফাইল, বসে বসে বাসা আপনাদের কাজ হয়েছে এস্টিমেল সিসিস করা, আর জাভাস্ক্রিপ্টের যে টপিকগুলো দেখতেছেন ওই টপিকগুলোকে রিভাইজ করা, শেষ কাজ হয়েছে। প্রতি সপ্তাহে আপনাদের কাজ থাকবে আপনার একটা করে প্রজেক্ট কমপ্লিট করতে থাকেন। 2-4টা প্রজেক্ট কমপ্লিট করেন স্যার, লেআউট খুব ইজিলি বিল্ড হয়ে যাবে, খুব ইজিলি লেআউট বিল হবে। কিন্তু প্রজেক্ট যদি না করেন স্যার তাহলে লেআউট বিল হবে না। প্রজেক্ট একটা রেসপন্সিভ সহ কমপ্লিট করতে 1 সপ্তাহ লাগে যায়। এক সপ্তাহে আমি বলি প্রজেক্ট একটা রেসপন্সিভ করতে আপনার 1 মাস লাগবে, কিন্তু করেন। সপ্তাহ তো কিছুই না, প্রতি সপ্তাহে আপনি করতে থাকেন না, ওটা তো টাইম দেই নেই আমি আপনাকে, 4টা ফাইল দিছি আপনি বসে বসে করতে থাকেন, ঠিক আছে? আপনি করতে থাকেন, যে যতদিন সময় লাগুক এটা আপনার উপরে ডিপেন্ড করে। আর আপনি যদি মনে করেন স্যার যেহেতু টাইম দেয় নাই আমি 10 বছর লাগাই করব, ঠিক আছে আপনার ইচ্ছা। আর যদি মনে করেন স্যার যেহেতু টাইম দেয় নাই করই না, ওটাও আপনার ইচ্ছা, ঠিক আছে? আমার এদিকে স্যার কোনো লস নাই, সহজ হিসাব। লস আপনার, আমি মান করছে একটা জিনিস বলে অনেক টাকাটা ভর্তি হয়েছেন, ঠিক আছে? আর আপনি যদি মনে করেন যে স্যার আমার অনেক কাছে টাকা ছিল, ক্রিয়েটিভ কিছু দান করে গেছি, ভাই আপনার খুশি, আপনি করে গেছেন। আর যদি মনে হয় না স্যার কিছু দান করতে আসেনি, কিছু শিখতে আসছে, সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে? এখন আপনি নিজেরা কিভাবে তৈরি করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? নেক্সট থেকে যারা প্রজেক্ট করবেন না তারা বাকিদেরকে ট্রিট দিবেন, ক্লিয়ার? হয় নিজের খরচ করেন নাহলে পকেটের উপরে খরচ করাবো, যে কোনো একটা করবেন। যারা যারা প্রজেক্ট কমপ্লিট করবেন না নেক্সট ক্লাস থেকে, নেক্সট থেকে যে প্রজেক্ট আমি দিব এটা করবেন না, তাদের আপনার অ্যামাউন্ট জমতেই থাকবে। আদা আদি করলে 50-50 দিবেন, যা ইভেন ওইখানে যতজন করবেন ওই রেশিওর উপরে তারা তারা আমি আপনাকে বলি রুলস কি হবে। যারা যারা করেন নাই, মনে করেন যারা যারা প্রজেক্ট করেন নাই, যারা যারা করছেন তারা 3টা খাবারের চয়েস বলবে, সেটা র্যান্ডম ফিগারে দিব আমি, যেটা উঠবে সেটার যা কস্ট পড়বে ওই মানুষের জন্য সেটা ভাগ বহন আপনি করবেন, সহজ হিসাব। এবার আপনি কেমনে করবেন এটা আপনার ইচ্ছা। আমাদের ক্লাসে আমরা এরকম রুলস রাখি, ক্লাস ফাঁকি দিলে 50 টাকা করে জরিমানা নেই, সেটা জমতে থাকে সেটাতে পার্টি করে স্টুডেন্ট, ঠিক আছে? সেম ইভেন আমাদের অনেক ব্যাচে আমাদের অনেক মেন্টররা এই জিনিস করে, ঠিক আছে? ইভেন আমার এক ব্যাচে এরকম নিয়ম ছিল, একদিন না আসলে 50 টাকা, দ্বিতীয় দিন না আসলে 100 টাকা, 3 দিন না আসলে 300 টাকা। ওরা যে কত টাকার পার্টি করছে, মানে পরের দিন 10 দিন আসে না, ভাই তুমি ওর বুফে খাও, কারণ তোমার এত পরিমাণ চলছে যে আর তোমার এটা টাকাতে চলবে না। অ্যাক্টিভ থাকেন স্যার। একটা জিনিস বলি, ব্যাচ যত ভালো অ্যাক্টিভ থাকবে তত ভালো শিখতে পারবে। ক্লাসমেটস অনেক ম্যাটার করে, ঠিক আছে? প্রতিটা জিনিসের শেখার ক্ষেত্রে ক্লাসমেটস ম্যাটার করে। এই কারণে আমি বলতেছি আপনাদের যারা পিছিয়ে আছেন তারা আমার কাছে হেল্প নেওয়ার আগে আপনাদের নিজেদের মধ্যে বন্ডিং ক্রিয়েট করেন, নিজেদের মধ্যে তৈরি করেন। দেখেন আমি যখন গিটহাব ব্রাঞ্চিং এগুলো দেখাবো সবাই গ্রুপ হয়ে যাবেন, ওই গ্রুপে কাজ করতে হবে, ঠিক আছে? র্যান্ডমলি গ্রুপ হবেন, র্যান্ডমলি কাজ করবেন, ঠিক আছে? র্যান্ডমলি এক এক গ্রুপে এক এক প্রজেক্ট ধরা দিব, এবং ওই টাইমের ভিতরে যে উইন করবেন সেই প্রজেক্টের জন্য, সেই টিমের জন্য আমি গিফটও দিতে রাজি, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? ডিপেন্ড করে আগে শিওর হয়ে গেছে যে গিফট কিরকম আসবে। ডিপেন্ড করে, গিফটের কোনো অভাব নাই। গিফট রিসোর্স হইতে পারে, লার্নিং রিসোর্স হইতে পারে, অনেক কিছু হইতে পারে। কারণ সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস হইছে জ্ঞান অর্জন করা, এর থেকে ভ্যালুয়েবল আর কিছু না। আমি যদি আপনারা স্যার আজকে আমি সিম্পল জিনিস বলি, আপনারা আজকে পিজা খাবো, আপনারা সাময়িক কিছু খুশি পাবেন। যদি কেউ সিরিয়াস থাকে তারা যদি আমি আজকে একটা কোনো একটা কোর্স দিই, যে আচ্ছা AWS এর কোর্স দিলাম, সেটা আপনার ক্যারিয়ার আর বেটার ইম্প্যাক্ট ফেলবে, ঠিক আছে? রিসোর্স বেটার ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে? ওকে, আর কে কে করছেন বলেন? ফুডেরটা আচ্ছা করছেন অনেকেই। এমন আর কে কে আছেন যে আমরা যতগুলো প্রবলেম নিয়ে আলোচনা করছি এর বাইরেও কোনো প্রবলেম রয়ে গেছে? সেটা বল। ন্যাপবারটা আরে কি এটা ন্যাপবারটা এরকম চেপে গেছে কে? এইটা মনে হয় আপনি
বাটনের ডিপটাকে মনে হয় লেফট এই যে কিছু না, এটা এখন নিয়ে নিচ্ছি। রাইটে কি যাবেও ডিপ তো, ও আচ্ছা, ওর ভিতরে আবার তো ফ্লেক্স আছে। স্যার লেফট বাটন ওটা যে মার্জিন লেফট করে অটো দিলে হবে। এই যে ফ্লেক্স এন্ড হয়ে গেছে। ভাগটা করছিলেন না, ওই ভাগ বাকি এই অংশটাকে যেটা আপনি ফ্লেক্স করছেন, তারা যদি আমি অ্যালাইনেটিভস জাস্টিফাই কন্টিনিউয়াস ফ্লেক্স সেন্ড করে দিই, তাহলে তো চলে যাবে। আর আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো এই জায়গাটায় এরা তো সেন্টারে ছিল না, নাইভ আইটেমস গুলো সেন্টারে ছিল না, এখানে তো আপনি ফ্লেক্স করছেন। তাহলে আমি যদি একে সেন্টারে তো বলছেন, দাঁড়ান এখানে প্রবলেম করছেন কই, ও এটার উইডটা একটু বেশি করবেন স্যার। আপাতত আমি বাড়াইতেছি, মানে উইডটা আরো এটার বেশি হবে, সেন্টারের উইডটা আরো বেশি হবে, ঠিক আছে? ওই উইডটা কম ছিল দেখো মনে হচ্ছে যে এক পাশে চেপে আছে, ঠিক আছে? উইডটাকে জাস্ট একটু বাড়াবে, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। না, ওটা তো আমি ওই যে ওর উইথ বাড়িয়েছি, ওর উইথ কমানো হচ্ছে এই কারণে। এটা তো এখন এখানে চেঞ্জেস হবে না, এটা তো আমি জাস্ট বোঝানোর জন্য ইমপ্লিমেন্ট করছি আর কিছু না, ঠিক আছে? বলেন আর কারো কোনো প্রবলেম আছে যেগুলা এইটার আন্ডারে আছে, মানে এর ভিতরে পড়ে নাই, বাইরে চলে গেছে? স্যার জুমা থেকে আমার রেসপন্স আপনার রেসপন্সিভ। কোন কোন রাফসান ইউজার নেম কোন কি থাকে? হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, ওটা বুঝাই দিচ্ছি। গিটের কমিটের সিস্টেমটা, আচ্ছা 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 সমস্যা নেই। রাফসান তারপরে কি 15 তারপরে হাইফেন 10903 10903। কি দরকার আছে এত নাম্বার দেওয়ার? এটা কোন থাকে? স্যার এসভিজি যখন অ্যাড করি তখন ওয়ার্নিং দেয় কেন কিতে? এলএফ কি একটা কি একটা ওয়ার্নিং আছে। এসভিজি অ্যাড করলে হ্যাঁ, দেখতে হবে। কমিট করে তখন আমি add করি। দিয়েছিলাম ওই অনলাইনে নাকি এক্সটেনশন স্ক্রিনশট দেখে তো। সাইড বার এক্সটেনশনে দেয়। সাইড বার এক্সটেনশনে হ্যাঁ এর ব্রাইটনেসটাকে একটু কমানো যায়। না রে, আমার কন্ট্রোলে নাই। ও আচ্ছা, এই যে আপনি একটা যে গিটের স্ক্রিনশট দিয়েছেন তাই না? তাহলে যে গানে বলছিলেন বড় হাতে আছে এসবিতে এলএফ উইল বি, এসবিজি থেকে এলএফ আছে কোথাও, এলএফটা দেখতে হবে, মানে কি? ফরম্যাটটা দেখতে হবে। এটা তো গিটের এরর। গিট কিসের এলএফ মিন করতেছে সেটা আগে বুঝতে হবে, মানে এলএফ বলতেও কি বুঝাইতেছে এটা আগে বুঝতে হবে। তো সবগুলো তো বলতেছে এলএফ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এটা দেখতেছি এসবিজি তে এলএফ কি আছে। ওকে, তাহলে এবার আসেন এখানে অ্যাসেটস। প্রথমে এসবিজি তে যাই। কি এসবিজি নিয়েছেন স্যার? এটা পুরোটা অনেক ধরনের জানাই না কে? এটা পুরোটা এসবিজি নিয়েছেন কে? আচ্ছা আর কেউ আছেন যদি এটারে, বাট রেসপন্সিভে ওটা সারি যায় না। আচ্ছা আর কেউ কে এমন করছেন যে এটারে পিএনজি করে রাখছেন? আল্লাহ, ওর বিষয়টা ভালো ছিল স্যার, পুরাটাই এমনি করলে স্যার রেসপন্সিভ জীবনে করতে হবে না, এমনি থাকে। স্যার রেসপন্সিভে সেকশনের প্রবলেমের কারণে স্যার এটা নামাই দিয়ে ট্রাই করছিলাম। আবার ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে পজিশন দিয়েও করছি। আর ওটার ক্ষেত্রে রেসপন্সিভে মানে একটু আলাদা আলাদা ঝামেলা হয়, মানে ব্রেক পয়েন্ট অনেক বেশি ইউজ করতে হয়, মানে ঘুরে জায়গা ট্রান্সফর্ম ট্রান্সলেট খালি চেঞ্জ হয় বারবার রেসপন্সিভে।
এই কারণে পরে এটা দিয়ে বাকি সেকশন গুলো করছি আর কি। এটা বেশ ছিল। হ্যাঁ স্যার, ওকে। কি জানি প্রবলেম বলছেন আপনি? জুম ফোনে আচ্ছা, ফোনে তো দেখতে হলে তো ফোনে ওপেন করতে হবে। আমার তো মনে হয় লিঙ্ক দিয়ে রাখছেন না আপনি? দেখি তো কি করছে ফোনে। এই যে ফোনে রেসপন্সিভ হয় নাই তো, এই যে নিচে স্ক্রল বার আছে। হ্যাঁ এই যে দেখেন, এই যে এখানে জিনিসগুলো আছে না, এই যে বাট এইগুলো আপনি দিয়েছেন যে, আরে কি রে, এই যে এইগুলোর ক্ষেত্রে এই যে এফএকিউ তো বাইরে আছে, এফএকিউ ভিতরে নাই। মানে আপনি হ্যাঁ তো জুম আউট, এখন তো আমি কি করছি, এখন তো আমি জুম আউট করে দিছি, তো ও তো ঠিকঠাক থাকবে। কিন্তু এটা যদি আমি মানে এখন তো আমার এটাকে আবার রিলোড করতে হবে। এই যে এখন এফএকিউ কই আছে, বাইরে চলে গেছে না, এটা রেসপন্সিভ প্রবলেম। এফএকিউটাকে ফোনে আপনি হয়তো বা দাঁড়ান, আপনার রেসপন্সিভটা দেখি তাহলে তো বুঝবো। ফোনে প্রবলেম হয় অনেক সময়, দাঁড়ান। আমি স্যার এটা দিয়ে করছি, আর এটা দিয়ে আমার পুরো ওকে অনেক বার ফোনে নিচে মনে হয় আমি কিছু জমে থাকে, এই সমস্যা। ফায়ারফক্সে দেখি। এই যে তাই এখন এই যে রেসপন্সিভ এই জায়গা তুমি দুই তিনটা ডিভাইসে নেই না, এই যে আইফোনটা এখন আছে না, দুই তিনটা ডিভাইস চেঞ্জ করলে রেসপন্সিভ এই যে জুম এটা অটো ঠিক হয়ে যায়। এই যে দেখেন এবার চেঞ্জ হবে না আর। ক্রোমের জায়গায় বেস্ট হয়েছিল যে এইখানে রেসপন্সিভ করেন, দেখেন প্রবলেম ফেস হয়ে গেছে। ফায়ারফক্সের ডেপ টুলটা ভালো ক্রোমের তুলনায়, 320 করে দেন। দেখছেন কি হয়েছে, 320 এর যে প্রবলেম বুঝছেন। এর যে নেটবারের ওই ইস্যুটার কারণে ক্রোমের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা শো করছে না, ক্রোমের ডেপ টুলটা ভালো না তুলনামূলক। আচ্ছা দাঁড়ান তো, আপনার এই ইউআরএল রে আমি আর একটা কাজ করি তো। এই যে গেছে। এই যে ভেঙে গেছে। স্যার নেটটা তো ঠিক করে দিও স্যার, নেটটা রেখে স্যার ওই যে মানে মিডিয়া কোয়েরিতে আইসা ওরা ডিসপ্লে গ্রিড করে গ্রিড টেমপ্লেট কলাম টু দিয়া ওয়ান সেকশন দিয়ে গ্রিড করার দরকার নেই, আপাতত ফ্লেক্সে করেন, গ্রিড তো দেখাই নাই। তাহলে স্যার ফ্লেক্স দিলে তো আমি বড় হয়ে যাবো, ওই তো পাশাপাশি নিচে নিচে নামা দেন, মানে লম্বা লম্বি করে দেন। প্লেস ডিরেকশন দিয়া কলাম নেব, ওই ডিজাইনটা পছন্দ হয় না, এই কারণে দিই না আমি আজকে আপনারা একটা স্ক্রিন রেকর্ড করে পারেছি প্লেস ডিরেকশন কলাম দেয়া, আর এটা ভালো হয় না মানে আমি নেই করব, আমি এটার উপরে আমার মানে পজিশন এক হয়ে যাচ্ছে। তাহলে এটা করতে পারেন কি, প্রতিটার তখন আবার উইথ দিতে হবে, দিয়েও যে এক একটা এরকম ছোট ছোট চার কোনা করে দিতে পারতাম, তখন উইথ দিতে হবে। এইখানে রেসপন্সিভ চেক করতে পারেন। বানাইছে আমি বলে কাজ করার কথা, এই ওয়েবসাইট আমারই বানানো। আমারই বানানো। ফ্রিতে তো কিছু দিত না। হ্যাঁ আপনি টাকা পান
এমনি মানে রাখছি কমিটির জন্য মানে আর কিছু না কার জন্য? কমিটিকে এমনি দেওয়ার জন্য আর কিছু না টাকা ঢোকার জন্য কিছু না হ্যাঁ কোন হোস্টিং সার্ভিস? এটা এটা ভার্সেলে করা আর কিছু না এটা হোস্টিং ফ্রিতেই চলতেছে এটা আপনার আর ওই যে এসবিসি ব্যাপারটা বললেন না ওই যে ছবি যে যেটা ই করছি হুম যে পজিশন মানে অ্যাবসলিউট আর রিলেটিভ দিয়ে যেটা করতে হবে ওই যে ছবি একদম ফার্স্টে বললেন না হুম তার ওইটা আমি ফার্স্টে ট্রান্সলেট দিয়ে করছি পুরো কমপ্লিট করছি বাট রেসপন্সিভ হয়ে গেলে ওইটা অনেক আপ ডাউন করে ওইটা কমপ্লিট নেই করবেন রেসপন্স হয়ে গেলে সমস্যা হলে সমস্যার সমাধান করবো আমরা কিন্তু এটা দুই সাইডের প্যাডিংটার কারণে স্যার ওই যে স্ক্রল আসে এই কারণে আসুক না আরে স্কুল আসুক না আমি একবার আপনাদের বলছি স্যার এটা পুরো পারফেক্ট দরকার আমার পারফেক্ট তো বলি নেই আপনি ওটা করে নিয়ে আসলে হয়তো কি যে আমি বুঝতাম যে আপনার প্রবলেমটা কই ফেস করতেছেন ঠিক আছে আদারওয়াইজ আমি এখন আপনি যে বলতেছেন আর আপনি কি প্রবলেম ফেস করতেছেন সেটা তো সলভ হবে না মানে যে ট্রান্সলেট সহ যেটা করা আছে এখানে করে রাখছিলাম আচ্ছা আমি এটা আবার ই করব না রিস্টোর করব হয়তো বা ওই যে গিটে না, না। নাই নাই কমেন্টের কিছু নাই তো গিটে পাওয়া যাবে গিটে মানে আমি তো গিটার ফাইল নামাইছি আপডেটেড হয় নাই তাহলে আপডেট করা হয় নাই আপনি এখান থেকে ডিলিট করছেন এটা আবার বসায় ঠিক আছে হ্যাঁ এটা না মানে আমার গিটে যে আমি কমিট করছি না হ্যাঁ। ওই মানে পজিশন যে ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে যেটা করা ওটা তো একবার কমিট করে পাঠাইছি তারপর ওইটা বাদ দিয়ে আবার ইমেজ বসে আবার কমিট করছেন না হ্যাঁ বুঝতে পারছি মাঝখানে থেকে কোড নিয়ে দেব এরকম কোন জায়গাতে কোড নিয়ে দেব ওটা তো আর এখন কমিট না ওটা পাবেন এই যে এখানে পাবেন এখন তো ভিডিও পাওয়া সম্ভব না পাবেন পাবেন এটা না রাফসান হ্যাঁ হ্যাঁ কমিটার নাম কি দিছিলেন কমিটের নাম সবই তো ফুল রেসপন্সিভ দেওয়া তার প্রত্যেকটা সেকশন করছে আর ওটা ফুল রেসপন্সিভ করছে ওইটা হিসাবে কমিট দিছে হুম সেকশন ওয়াইজ রেসপন্সিভ করা তাহলে তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে খুঁজতে কারণ আপনার রেসপন্সিভ লিখে লিখে দিচ্ছে ওরা আবার রিস্টোর করব না আমি বাসায় গেলে পারবো না এমন মাথা বড় আমার একটা প্রবলেম সলভ করে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি স্যার বলেন কি বলতেছেন কিভাবে স্যার মানে আপডেট কোনো ফাইল মানে আপলোড করছি হ্যাঁ এবং স্যার যদি ওটা আপনি আপডেট করেন তাহলে কি মানে আপনি আপডেট করলে কি আমার কাছে একটা কপি আসবে আমি আপডেট করতে মানে গিটহাবটা কার এটা আগে বলতে বলেন এটাটা আমার আপনার গিটহাব আমি তো আপডেট করতেই পারবো না কমেন্ট করতে পারবেন না আমি তখনই ফিক্স করতে পারবো যখন আমি এখানে কোলাবরেটর হব উইদাউট এনি পারমিশনস আপনার কোনো পারমিশন ছাড়া আমি এখানে কোনো পুশই করতে পারবো না না যেরকম আপন ওপেন সোর্স হ্যাঁ ওপেন সোর্স হলে যে কোলাবরেশন হইতে হবে কোলাবরেটর হইতে হবে আমাকে যখন আপনি গিটহাবে নরমাল আমি বলি প্রসেস কি হয় মনে করেন এটাই ওপেন সোর্স এটা তো পাবলিক ফাইল ঠিক আছে আমি এটা ডাউনলোড করে আমি কোনো একটা চেঞ্জেস দিলাম দেওয়ার পর এইখানে একটা পুল রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন এই পুল রিকোয়েস্টে রাফসানের কাছে একটা রিকোয়েস্ট যাবে রাফসান যদি ওগুলো সবকিছু অ্যাপ্রুভ করে আমাকে ক্লিক করে তাহলে ওই জিনিসটা আমার এখানে চেঞ্জেস আসবে আদারওয়াইজ সরাসরি করা সম্ভব না পারমিশন থাকে রেসপন্সিভ আমরা যাব কিন্তু আমাদের যেহেতু লাইভ ইউআরএল ছিল না আমরা নরমালি সবগুলো জিনিসকে মানে একটা এক্সটেনশনের মাধ্যমে করতেছিলাম এই কারণে আমি দেখাই নাই ঠিক আছে এখানে আপনারা অনেকগুলো ডিভাইস নিয়ে কাজ করতে পারবেন এখানে অনেক ডিভাইস আছে এই ওয়েবসাইট কি স্যার আপনি ক্রিয়েট করেছেন হুম এই ওয়েবসাইটটা কি আপনি ক্রিয়েট করেছেন হুম এটা আমি ক্রিয়েট করছি ফ্রি হোস্টিং এ না স্যার এটা ভার্সেলে হোস্টিং করা ডোমেনটা কেনা হোস্টিংটা ভার্সেলে করা কারণ এটার যে ইউজার যতগুলা হিট হবে সেটা ভার্সেল ফ্রি কন্ট্রোল করতে পারবে কারণ এর থেকে বেশি প্রয়োজন পড়বে না এটা তো আর এমন না যে সবার প্রয়োজন ঠিক আছে এইটা ভিপিএস এ করা স্যার এটা কি এটা কি স্যার এটা কার এটা আমার এটা ওই যে ইউআরএল শর্টনার বিভিন্ন টুলস সেই টুলসগুলো এখানে আছে এটা আমার একার না এটার সাথে আরেকজন আমার ব্যক্তি জয়েন আছে মানে প্রজেক্ট কমপ্লিট করেন ওইগুলা সেল করেন না মানে সেল একটা করি না আমি প্রজেক্ট ক্লায়েন্টের গুলো ওয়ার্ডপ্রেসে বলছিলেন যে আপনি ওয়ার্ডপ্রেসেরটা তো ওয়ার্ডপ্রেসেরটাও না আছে ওয়ার্ডপ্রেসের তো এই যে
ওয়ার্ডপ্রেসে আপনি করা, বলেন না। এটা ওয়ার্ডপ্রেসে করা ই কমার্স। ই কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে, আর এটা প্রোডাক্ট নেই, ঢুকছে এমনটা যেটা প্রোডাক্ট নেই। এটা ল্যান্ডিং পেজও আছে, ল্যান্ডিং পেজে যাতে ল্যান্ডিং পেজের লিঙ্ক এখনো ক্রিয়েট করি না, কারণ ল্যান্ডিং পেজগুলো এখনো ডিজাইন অধীন আছে। এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করলে কি পরিমাণ প্রাইস বা এরকম খরচ পড়ে? খরচ পড়ে কিরকম? ওয়ার্ডপ্রেসে যদি করেন তাহলে সেটার খরচ ডিপেন্ড করে কে করতেছে তার উপরে, ঠিক আছে। এখানে দুই ধরনের কাজ করা যায়, একটা হচ্ছে ফ্রিতে করা যায়, কিছু কিছু প্লাগইনস ক্র্যাক পাওয়া যায়, ক্র্যাক ইউজ করেও করা যায়, আবার এমনও হইতে পারে যে না প্রিমিয়াম ইউজ করেও করা যায়, যেমন এগুলো প্রিমিয়াম থিমে করে, এগুলো উডমার্ট থিমে করা, ঠিক আছে। থিমের প্রাইস হচ্ছে $59 করে, ঠিক আছে। আপনি কোথাও সেল করেছেন একটা ওয়েবসাইট এরকম শো করা? এটি তো ক্লায়েন্টেরই, যেগুলো দেখালে ওটা ক্লায়েন্টের। বেবিজন যেটা ওটা ক্লায়েন্টের স্যার, মানে হ্যাঁ ওটা আমার ক্লায়েন্টের, ঠিক আছে। বেবিজনে যেটা দেখালাম না ওটা ক্লায়েন্টের ওয়েবসাইট। ক্লায়েন্টের ওয়েবসাইট স্যার, এটা কত নিয়েছেন বা এরকম খরচ করেছেন বলা যাবে? এইটা আমাদের ক্ষেত্রে যদি আমি 1 লাখ ট্রাফিক আনি, এটা ডাউন হয়ে যাবে মানে বিভিন্ন At a time. বেশি গেলে এট এ টাইমে। যদি আমি এট এ টাইমে 1 লাখও রাখবো না, 10,000 থেকে 50,000 যদি ইউজারে এখন পুশ করাই, এটা গন, এটা পড়ে যাবে, ই হয়ে যাবে। ডাউন হয়ে যাবে। আর আপনারা যেমন এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে গেলে যেটা ফেস করেন, আচ্ছা মানে স্যার তাহলে তো এই ওটার মানে মাইনের সার্ভার তো ডাউন হতে পারে। না মানের সার্ভারকে রাখার জন্য ভিপিএস দরকার। এইগুলো খুব গরিব সার্ভারে চলতে পারে, এইগুলোরে যদি আপনি 100 টাকার হোস্টিং এ চালাতে পারবেন ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে, মানরে চালাতে পারবেন না। মানরে চালানোর জন্য আপনার ভিপিএস দরকার, মানে ভিপিএস এর সর্বনিম্ন কস্ট হচ্ছে পার মান্থ $500, মানে $5 সামথিং, একবারে সর্বনিম্ন যদি নেন আপনি, ঠিক আছে। এরপর এটাকে স্কেল করা যায়, ঠিক আছে, বাট ওয়ার্ডপ্রেসকে সহজে স্কেল করা যায় না। এখানে ট্রাফিক স্কেল জিনিসটা মানে হলো, দেখেন এই সাইটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা জায়গায় স্ট্যাক, ঠিক আছে। এটাকে আমি স্কেল করতে পারবো শুধুমাত্র একটা ওয়েতে, সেটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং। দুই ধরনের স্কেলিং হয়, এটাকে বলে ভার্টিক্যাল স্কেলিং, এটা বলে হরিজন্টাল স্কেলিং। ভার্টিক্যাল স্কেলিং মানে হইলো এই সার্ভারের র্যাম হইছিল যে মনে করেন 4 GB, ঠিক আছে, তার আমি জানি যে আমার ইউজার বাড়ছে, আমি এই র্যামটা বাড়াইতে পারি, ঠিক আছে, 4 GB জায়গায় 8 GB 16 GB করতে পারি, বাট কত বাড়াবো? পসিবল তো না, খুব বেশি বাড়ানো তো পসিবল না, একটা টাইমে তো লিমিট হবে। দেখা গেল আমার পুরো পিসি 32 GB পর্যন্ত সাপোর্ট করে, এরপরে পিসির মাদারবোর্ড চেঞ্জ করতে হবে, কস্টিং বেড়ে যাচ্ছে। আরেক ধরনের স্কেলিং হলো যেটাকে বলা হরিজন্টাল স্কেলিং। হরিজন্টাল স্কেলিং মানে আমি নতুন পিসি কিনে নেব, এই পিসি ওই পিসি, দুইটা পিসির মাঝখানে একটা নোট ব্যালেন্সার থাকে, ওই নোট ব্যালেন্সার এই দুইটা জিনিসকে টার্গেট করে। মানে হলো মনে করেন এই পিসিটা 50,000 নিতে পারে, এই পিসি 50,000 নিতে পারে, এর মাঝখানে একটা লোড ব্যালেন্সার থাকবে। ইউজার 1 লাখ আসলে 50,000 দিবে, 50,000 দিবে। এবার আবার যদি ইউজার বেড়ে যায় আরেকটা স্কেল হবে, আরেকটা পিসি ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি, আমি ওটাকে ইনস্ট্যান্স দিয়ে রাখতে পারবো। ওয়ার্ডপ্রেসের প্রজেক্টে সম্ভব না, কারণ ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট এত টাকা দিয়ে যদি আপনি করতে দেন, এই স্কেলিং তো মুখে শুনতে ভালো লাগতেছে যে খুব বেশি স্কেলিং হচ্ছে, এগুলোর বিলও তো হয়, ঠিক আছে। AWS এর বিল দিতে দিতে ফকিরা যাবেন তখন, ঠিক আছে। AWS এ এমনও হয় যে পার মান্থ এক এক সার্ভারের কস্টিং আসবে কয়েক কোটি টাকা। তো ওই লেভেলের সার্ভার যখন আপনি মেনটেন করবেন, তো এখন ওই লেভেলের ইনকামও তো থাকতে হবে। 20 টাকা মেনটেন করা তো বড় বিষয় না। একটা কোম্পানি জুমের 1 মাসের বিল কত পে করছিল জানেন? জুম ইউজের 1.5 কোটি টাকা। এবার বুঝুন ও জুমরে কি ইউজ করার করছে, 1.5 কোটি টাকা 1 মাসে জুমকে পে করা হয়েছে। জুম কিন্তু খুব ছোট জিনিস না, জুম কিন্তু অনেক বড় জিনিস। আমরা জুম মনে করি জাস্ট মিটিং করা, জুমের এসডিকে ফাইল আছে, ডেভেলপার সহ, মানে আমি জুমের এসডিকে কিনে পুরো নিজের মতো কাস্টমাইজ করতে পারবো জুমকে, ঠিক আছে, এটা করা পসিবল। তো জুম খুব ছোট জিনিস না। তো ওই সব ক্ষেত্রে মূলত র কোডিং অনেক বেটার চয়েস। আর এগুলো র কোড না, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম একটা থিম একজন বানায় রাখছে, ওই থিমের ভিতরে আমি কাস্টমাইজেশন করেছি, শপিফাইয়ের মতো, উইক্সের মতো, ঠিক আছে। বাট এইগুলা কাদের জন্য পারফেক্ট? যারা বাংলাদেশে সেল করে, মানে বাংলাদেশে বিজনেস করে, কমার্স বিজনেস যাদের। এই বেবিজেনের সেলিং কিন্তু কম না,
ওদের আমরা মার্কেটিং সার্ভিস দিয়েছি, ওদের পার মান্থের সেল হয়েছে প্রায় 10 থেকে 12 লাখ টাকা। ঠিক আছে, এইটা সেল করে, এই কাঁথা সেল করে, আর দাঁড়ান এখানে একটা ইমেজ আসবে, সেটাও দিতেছি, কই গেল, আর এই কম্বোটা সেল করে। না, এটার তো আলাদা হিসেবে ডিল করা, এটা হয়েছিল যে পার মান্থে বিলিং, পার মান্থ একটা অ্যামাউন্ট নেই, মার্কেটিং সহ, এটা মার্কেটিং ওয়েবসাইটে না তো, মার্কেটিং সার্ভিস পার মান্থ, মার্কেটের আন্ডারে ওয়েবসাইট ঢুকিয়ে দিছি। শুনেন, যদি শুধু ওয়েবসাইট সেল করেন তাহলে জীবনে টাকা আপনার হাতে থাকবে না। ওয়েবসাইট সেল হবে, নতুন ক্লায়েন্টের জন্য খুঁজবেন। একটা বিজনেস পলিসি বলি, ক্লায়েন্টটা সবসময় নিজের কাছে রাখা ট্রাই করেন। আপনি ওয়েবসাইট, আমি মনে করেন ওয়েবসাইট সেল করে দিচ্ছি, ডান, খতম। আমি এই ওয়েবসাইটের সাথে মার্কেটিং সেল করতেছি, প্রতি মাসে আসবে, মার্কেটিং তো থামে না। শুধু ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ওদের ভিডিও প্রোডাকশন থেকে সবকিছুই আমরা করি। আমার টিম আছে ছোট, ওই টিমের আন্ডারে সবকিছু। ওয়ার্ডপ্রেসে কি ক্লায়েন্ট ধরে করতে হয় নাকি ফাইবারের মতো? ফাইবারও পাওয়া যায়, ফাইবারে হিউজ ক্লায়েন্ট ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস শিখতে স্যার কিছু লাগে না, আজকে আপনারা যদি বাসায় যায় 1 মাস টাইম দেন, ওয়ার্ডপ্রেস শিখে ফেলবেন। ওয়ার্ডপ্রেস খুব ইজি জিনিস, একবার ইজি জিনিস। ওখানে কি আমি ক্লায়েন্ট আমাকে নক করবে এমন একটা নাকি? ওয়ার্ডপ্রেস একটা সিএমএস সফটওয়্যার, এই যে এটা ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, মানে এখন আবার এটার জন্য মান বাদ দিয়ে দিন না, এই যে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস একটা সফটওয়্যার, আর কিছু না, একটা সিএমএস সফটওয়্যার, এর ভিতরে থিম প্লাগইনস ইনস্টল করা যায়, ওটার মাধ্যমে কাস্টমাইজ করা যায়, আর কিছু না। ইউটিউবে হাজার ভিডিও আছে। না না, ইউটিউবে ফ্রি, সব ফ্রি। ইউটিউবে তো পেইড কোনো ভিডিও নেই, ইউটিউবে সব ফ্রি ভিডিও আছে। এখন আপনি কিসের জন্য ওয়েবসাইট বানাইতেছেন? নিজের জন্য? নিজের জন্য ফ্রি তো আর হবে না, ডোমেইন কিনতেও টাকা লাগবে, হোস্টিং কিনতে টাকা লাগবে, একটু ফিক্সড। না না, হোস্টিং এবং ডোমেইন আপনাকে কিনতেই হবে। ডোমেইন যদি মনে করেন নিজের নামে যদি একটা ডোমেইন কিনতে চান, সেটা হচ্ছে .com ডোমেইনের বর্তমান প্রাইস হচ্ছে 1500 টাকার মতো এক বছরে। ঠিক আছে, আর হোস্টিং এর প্রাইস আপনি যদি ওয়ার্ডপ্রেসে করেন, যদি 200 টাকা পার মান্থে ধরেন, তাহলে এরকম করে ডোমেইন আর হোস্টিং এর প্যাকেজ। আর লিনেল পরের বছর কি করবেন? করা যায়, করার তো নাই, পরের বছরটা কি করবেন? আবার ডোমেইন চেঞ্জ, আরেকটা প্যাকেজ। আজকে আপনার ডোমেইন $5 কিনছেন, রিনিউ ফি $14। হ্যাঁ, এটা দেখতে হবে, এরকম থাকে, এটা নরমাল, এগুলো থাকে। আরে ভাই, কাস্টমার আনার জন্য তো টোপ তো ফালাইতে হবে, মানে কামড়টা দিবেন কি সেটা? ঠিক আছে, ইটস নরমাল, আপনিও করবেন, আমিও করবো, সবাই করবে, বিজনেস পলিসি এটা। আপনার এই ফুড পান্ডা দেখেন না, 50% ছাড়, আপ টু 300 টাকা, কত পার্সেন্ট ছাড় দিছে? 300 টাকা ছাড় দিছে, 50% দেন, এটা আপনার বলদ বানাইছে, সিম্পল জিনিস। ও বলছে 50% ছাড় আপ টু 200 টাকা, তো 50% হলো কেন? 50% তো মানে এটা যে আপনি 1000 টাকার অর্ডার করলে 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন, আপনি পাইছেনই 200 টাকা, তো 50% হলো কিভাবে? ঠিক আছে, এটা ওইখানে লেখাই থাকে, এগুলো নরমাল পলিসি। ঠিক আছে, হ্যাঁ স্যার, গিটহাব কমিটি প্রবলেম কি আপনার বলেন তো, মানে কি ফেস করেন? আচ্ছা, ওর কোডটা আমি যেমন পারলাম, দেখেন গিটহাবের কমিট কিরকম হইতে পারে। আমি HTML ফাইলটাকে তৈরি করলাম, ঠিক আছে, এইটা একটা ইনিশিয়াল কমিট হইতে পারে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব? এতটুকু করার পর আমি একটা কমিট লিখতে পারি, কমিট তো করতে পারেন, গিট কমিট লিখে আমরা একটা কমিট আপডেট করলাম। দেন আমি কি করলাম? আমি ন্যাভবারের স্ট্রাকচারটাকে তৈরি করলাম, সিএসএস দিয়ে আমি ন্যাভবারটা পর্যন্ত করলাম। মনে করেন আমি ন্যাভবার এই পর্যন্ত করলাম, সিএসএস এ ন্যাভবারের জিনিসগুলোকে দিছি, এটা একটা কমিট হতে পারে। ঠিক আছে, এটা একটা কমিট। ন্যাভবারকে আমি রেসপন্সিভ করছি, সেটা আলাদা একটা কমিট। ঠিক আছে, দেন আপনি আরেকটা সেকশন নিলেন, লাইক আপনি ফুটারে আসলেন, ফুটার একটা কমিট। ঠিক আছে, ফুটারটা রেসপন্সিভ করা হয়েছে, সেটা একটা কমিট হতে পারে। এবং এই রেসপন্সিভের ক্ষেত্রে আরো এরকম হতে পারে, প্রতিটা রেসপন্সিভ ডিভাইসের জন্য আলাদা কমিট হতে পারে। বুঝতে পারছেন?
যে আমার এই পার্টের জন্য এই মোবাইল ডিভাইস পর্যন্ত হয়েছে, ওটার জন্য আপনি একটা কমিট করলেন যে মোবাইল ডিভাইস ডান, ঠিক আছে। দেন আপনি ট্যাবলেটের জন্য করলেন ট্যাবলেট ডিভাইস ডান, ঠিক আছে। দেন আপনি ডেস্কটপের জন্য ডেস্কটপ ডিভাইস ডান, এরকম করে কমেন্টগুলো সাজাইতে হয়, ঠিক আছে। কিভাবে করবো, গিট ইনিট করবো প্রথমে গিট ইনিশিয়ালাইজ করতে হবে, ঠিক আছে। দেন আপনি গিট ইনিট করার পর আপনি যদি কমিট করতে চান বা তাহলে আপনাকে আগে প্রথমে ফাইলগুলো অ্যাড করতে হবে। তাকে গিট স্ট্যাটাস যদি চেক করেন, দেখেন এই ফাইলগুলো অ্যাড হয় নাই, রেড শো করতেছে, তা আমি বলবো গিট অ্যাড ডট, তাহলে সবগুলা ফাইলকে আমি কি করে দিব, কানেক্ট করব। এটা দেখতে হবে, দাঁড়ান কি বলে এলএফ রে, ওয়ার্নিং কপি এলএফ এল, হ্যাঁ অ্যাড হয়েছে, দাঁড়ান ওয়ার্নিংটা বুঝি আগে। একটা টাইমে এই সাইটটা সবচেয়ে পপুলার ছিল, যখন ওয়ার্ল্ডে এআই বলতে কিছু ছিল না, ডেভেলপারের জন্য মানে ওয়ান কাইন্ড অফ লাইব্রেরি বলতে পারেন এই ওয়েবসাইট, স্ট্যাক ওভারফ্লো। আপনারা হয়তো আর নামও শুনেন নাই, কিন্তু একটা সময় ছিল যখন স্ট্যাক ওভারফ্লোতে প্রবলেম মানুষ খুঁজতো, ডেভেলপাররা যে কোনো একটা প্রবলেম ফেস করলে স্ট্যাক ওভারফ্লো। এখন তো আমরা চ্যাটজিপিটির কাছে চলে যাই। দেখেন ও একটা এখানে এরর বলছে, warning elf will be replaced by the curve depending on the editor you are using. A text file with elf could not necessarily be saved with the curve. Recent editors can preserve. ও আচ্ছা, এটা তো এডিটর এরর, এই যে এখানে বলছে। এটাকে সলভ করা যাবে কি মাধ্যমে, মাধ্যমে আচ্ছা, এইটা শুধুমাত্র এডিটরেরও, ওকে এইবার আর এররটা দিবে না, ঠিক আছে। মানে আমি কনফিগে কোর অটো সিআরএলএফ এর ফলস করে দিয়েছি। এটা হচ্ছে গিট এবং এডিটরের ক্ষেত্রে যতটা সম্ভব, গিট তো অপারেটিং সিস্টেম ইউজ করে লিনাক্সের, ঠিক আছে, আর আমরা তো উইন্ডোজ ইউজ করতেছি। তো এখানে ওরা একটা ফরম্যাটের কথা বলছে, লাইক এই যে উপরে যদি যান তাহলে ওরা একটা ফরম্যাট দেখাইছে এখানে যে রেপো টু সিআরএলএফ টু এলএফ এবং এলএফ টু সিআরএলএফ। তো আমাদের ক্ষেত্রে হয়তো বা ওই এলএফ টু সিআরএলএফ কনভার্ট করা হচ্ছে, আর কিছুই না, ঠিক আছে। মানে জিনিসটাকে ঘুরে দেওয়া হচ্ছে, যেটা গিট দিচ্ছে। এই ওয়ার্নিং আমাদের কাছে ম্যাটার করবে না, মানে এটা এমন না যে আমাদের কোডে কোনো এরর দিবে, এটা গিট এবং আমার সিস্টেমের সাথে ডিল হচ্ছে, ঠিক আছে। যদি চান যে ওয়ার্নিং না দেখাক, তাহলে যেটা করতে পারেন গিট কনফিগ -FN গ্লোবাল কোর ডট অটো সিআরএলএফ ফলস করে দেন, তখন আর ওই এলএফ এ সিআরএলএফ ফার করবে না ও, ঠিক আছে। আদারওয়াইজ যেটা করতেছে যে প্রতিটা এলএফ এ সিআরএলএফ এ কনভার্ট করতেছে। কোরের ক্ষেত্রে এটা সিস্টেমে হচ্ছে, মানে আমাদের প্রজেক্টের সাথে এর কোনো লেনদেনই নেই, ঠিক আছে। সিস্টেমটা হচ্ছে কোরের সাথে। আচ্ছা, গিট আমরা যেটা করলাম, অ্যাড করলাম, দেন আমাদের করতে হবে গিট একবার গ্লোবালি করছে, আর জীবনও করতে হবে না, মানে এই পিসের জন্য আর এটা করতে হবে না। এবার আমি যদি এখানে এসে কিছু একটা লিখি, লাইক ফার্স্ট কমিট ডান, ঠিক আছে। এবার আমাকে যেটা করতে হবে, রিমোট অরিজিন অ্যাড করতে হবে আর গিটহাবে পুশ করতে হবে। হ্যাঁ, মানে রিমোট অরিজিনটা অ্যাড করতে হবে আগে, অরিজিন অ্যাড করার পর পুশ করতে হবে। এবার আমরা এখানে কি করলাম, আমরা আরেকটা সেকশন নিলাম, চেঞ্জেস হয়েছে না, কোডে চেঞ্জেস হয়েছে, তাহলে এবার আমরা আবার কি করব, গিট অ্যাড ডট গিট commit -m ইনিশিয়ালাইজ একবারই, এই যে আবার কমিট হয়ে গেছে, আবার চেঞ্জেস, আবার গিট পুশ, ঠিক আছে। জাস্ট এই ফ্লোটাই ঘুরতে থাকবে, ঠিক আছে। আমি কমিট করে থাকি স্যার, লাস্টে গিয়ে সব পুশ করে দিই। হ্যাঁ, হতে পারে। আপনি এটাও করতে, প্রতিবার পুশ করা দরকার নাই, আপনি একবারে সারাদিনে যা কমিট করছেন, ব্রেক যখন একবারে শেষ করে দিচ্ছেন তখন আপনি কমিট করতে পারেন,
মানে এমন না যে কমিট করে পুশ করতে হবে, কমিট করে 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 রেখে দিলেন, ঠিক আছে, একবারে যখন লাস্টে আপনি চাবেন যে হ্যাঁ আজকের দিনের জন্য শেষ, আপনি তখন পুশ করতে পারেন, একসাথে পুশ করতে পারেন, সমস্যা হবে না, ঠিক আছে। কারণ পুশ প্রতিটা টাইমকে ধরে রাখে, ওটা আমরা দেখছিলাম যে 12 মিনিট 13 মিনিট ডিলে দেখায়, ঠিক আছে, তো টাইমের সাথে এটার কোনো কাজ হয় না। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এইবার যারা যারা যে যে প্রবলেমগুলো ফেস করছেন, ঠিক আছে, এই প্রজেক্টে সেই প্রবলেমগুলোকে সলভ করার ট্রাই করবেন। নেকবারের যে কোডগুলো ওগুলো একটু বুঝিয়ে দিবেন, কোন কোডটা? যে কোনো একজন যে করছে। এই যে ন্যাব বারের কোড, এখানে কিছুই করে না, এই জাস্ট একটা ন্যাব নিছে, মানে হেডারকে আমরা না ধরলেও কোনো সমস্যা নাই, হেডার কেটে দিলেও কোনো প্রবলেম নাই। ন্যাব ধরছে, ন্যাবের ভিতরে ন্যাবকে ফ্লেক্স করছে, কারণ ন্যাবে ভাগ ছিল 3টা। তো প্রথমেও কি করছে, ও একটা ভাগ নিছে, সেটা হচ্ছে হেডার লোগো, মানে লোগোটাকে নিছে। দেন আরো একটা ভাগ নিছে যেটা হচ্ছে ইউএল এর জন্য, এলআই গুলোর জন্য। দেন আরো একটা ভাগ নিছে ওই দুইটা বাটনের জন্য, লগইন এবং সাইন আপকে। আর ফ্লেক্স এই কারণে করছে যাতে এগুলো পাশাপাশি নিয়ে আসা যায়। প্রতিটা জিনিসের জন্য ডিপ ধরতে হবে। ডিপ ধরতে পারেন, মানে ব্লক এলিমেন্টের আন্ডারে রাখাটা বেটার। এখানে ডিপ না ধরলে কোনো সমস্যা হবে না। স্যার গ্যাপ 0.7 ভিউ এটা কতটুকু হবে? ভিউপোর্টের যতগুলো উইথ আছে তার মধ্যে 0.7। ভিউপোর্টের উইথ যদি 100% হয় তাহলে ওর মধ্যে 0.7% দেবে, মানে ভিউপোর্টের উইথ যত ওই ডিসপ্লে বাস আর কিছু। আর এটা ক্যালকুলেট করেন, যত 1320 হইলে এটার 0.7% কতটুকু, 0.7 কত আসে, জাস্ট ওইটাকে দিছি। যারা করেন নাই প্রজেক্টগুলা তারা চেষ্টা করেন যেগুলোকে কমপ্লিট করার জন্য। হ্যাঁ রাফসানা।